আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে তুমি একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছিলে। সেই ঘটনাটা এতটাই ক্রিপি ছিল, এতটাই মর্মান্তিক একটা ঘটনা, যেটা পার্টিকুলারলি আমাকে সেই রাত্রে ভেতর থেকে জাস্ট শিভার করে গেছিল। ওম ক্রিম কালিকায়ে নমঃ। এই কেসটা সলভ করতে গিয়ে আমারও না মাথার ঘাম পায়ে পড়েছিল, আমারও ভয় লেগেছিল। আমার মনে আছে শনিবার ছিল কোনো একটা, এবার আমাদের মন্দিরে একটি কাকু আসতেন। ওই কাকু এসছেন একজনকে নিয়ে। মেয়েটাকে দেখো রোগা হতে পারে একটা লোক, চোখের তলায় ডার্ক সার্কেলস, মুখটা এরকম ঢুকে গেছে গালগুলো। উনি প্রথম কথাটাই আমাকে বললেন, আপনাকে একবার যেতে হবে। মেয়েটা একদিন ফিল করছে রাত্রিবেলা শুয়ে আছে, যে খাটটার এদিক থেকে কেউ একটা হাঁটছে, এরকম করে এদিকে যাচ্ছে, এদিক থেকে আবার কেউ হেঁটে ফিরছে। এবার মেয়েটা চোখটা জোর করে বন্ধ করে নিয়েছে একটু ভয়। যখনই সাউন্ডটা হচ্ছে না, মেয়েটা চোখটা খুলেছে। কারুর মুখের সামনে যদি মুখটা থাকে, আমরা চোখটা শুধু দেখতে পাবো, কোনো একটা চোখ, লাল চোখ দেখতে পাচ্ছে। মেয়েটা চিৎকার করে উঠেছে। ওনার মনে হচ্ছে পেছনে কে একটা দাঁড়িয়ে আছে, আর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যেই বিকেল হচ্ছে না, বিকেল গড়িয়ে সন্ধ্যেটা পড়ছে, তখনই অস্বাভাবিক আচরণ কিছু মেয়েটা লক্ষ্য করছে। তার ঘন্টা দুয়েক পরে দেখছে কে আলতো করে দরজায়, তার মানে দরজায় দেখো টক টক করা, আলতো করে এরকম এরকম করে মারা, এটা কিন্তু ডিফারেন্স আছে। ও বলছে কে, বলছে দরজাটা খোল না, খোল দরজাটা। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে একটা পাওয়ার প্যাকড পডকাস্ট এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন, কারণ আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনবেন যা আপনাদের অন্তরাত্মাকে রীতিমতো কাঁপিয়ে দেবে। বেলগাছিয়া ওলাইচণ্ডী মন্দির বাড়ির সেবায়ত শ্রী প্রদীপ্ত চক্রবর্তী আজকে আমাদের সাথে রয়েছেন। ওনার সাথে তন্ত্র নিয়েও এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি যা আপনাদের মধ্যে থাকা অনেকগুলো ভ্রান্ত ধারণাকে রীতিমতো দূর করে দেবে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো প্রদীপ্তদা, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট আজকের এপিসোড বা আজকের পডকাস্টটা নিয়ে আমি নিজে পার্সোনালি ভীষণভাবে এক্সাইটেড। তার কারণ আজ থেকে বেশ কয়েক সপ্তাহ আগে তুমি একটা ঘটনা আমার সাথে শেয়ার করেছিলে, এবং সেই ঘটনাটা এতটাই ক্রিপি ছিল, এতটাই মর্মান্তিক একটা ঘটনা, যেটা পার্টিকুলারলি আমাকে সেই রাত্রে ভেতর থেকে জাস্ট শিভার করে গেছিল। মানে খুব কম ঘটনা থাকে জানো তো, যেই ঘটনাগুলো শুনলে আমরা ভেতর থেকে কেঁপে উঠি বা আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তোমার ঘটনাটা ঠিক এক্স্যাক্ট সেরকম ছিল, আর সেই কারণে আমিও চেয়েছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল গল্পওয়ালা পরিবারের সাথে সেই ঘটনাটা ভাগ করে নিতে। এছাড়াও পারিবারিক সূত্রে তোমরা এমন কিছু কাজের সাথে যুক্ত, বিশেষ করে বলা যেতে পারে যে ভৌতিক কাজকর্মটাই উল্লেখযোগ্য সেখানে। শুধু ভৌতিক বলাটা ভুল হবে, হ্যাঁ, তার মানে তন্ত্রের বিষয় আমরা পারিবারিকভাবে জড়িত, মানে যেটা ট্র্যাডিশন ওয়াইজ তোমার মধ্যে এসেছে, তোমার হ্যাঁ। দাদু, তোমার বাবা, তারপর এখন তুমি সেই লেগাসিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। শুধু দাদু বাবাই নয়, আমাদের জেনারেশন ওয়াইজ। তার Okay. মানে তো তুমি তো বলবি, যেরকম তোমরা সবাই জানো যে আমি ওলাইচন্ডী মন্দির বাড়ির সেবায়িত, বেলগাছিয়া ওলাইচন্ডী মন্দির বাড়ির। তো আমাদের মন্দির এবছর অক্ষয় তৃতীয়া আসলে
477 বছর হবে। আর এই মন্দিরের সাথে আমাদের একটা পারিবারিক যোগসূত্র রয়েছে। কেন বলছি, আমি কখনো পার্সোনালি এই মন্দিরে যাইনি এখনো পর্যন্ত, কিন্তু প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা স্পেসিফিক পুজোতে আমি আমার বাড়ির লোককে দেখেছি বেলগাছিয়া ওলাইচণ্ডী মন্দিরে যেতে। এবং প্রথম যেদিন তুমি আমার সাথে যোগাযোগ করো, যখন তুমি বলো মন্দিরের কথা, তখনও আমার রিয়াকশান এটাই ছিল যে এই মন্দিরের নাম তো আমি প্রত্যেক বছর শুনি, হয়তো আমি কখনো যেয়ে উঠতে পারিনি, বাট নিশ্চয়ই যাব। আজকে যখন তুমি এখানে এসেছো, আমারও ভীষণ ইচ্ছা থাকলো তোমাদের মন্দিরে যাওয়ার। নিশ্চয়ই। এই মন্দিরের বিষয়ে তো অনেক কিছু জানবো, আমার প্রশ্ন অনেক কিছুই রয়েছে, তবে তার আগে আজকে যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো, এই ঘটনাটা কতদিন আগেকার ঘটনা? এই ঘটনাটা মোটামুটি ধরে নাও 2023-এর মার্চ মাসের শেষে কিংবা এপ্রিল মাসের প্রথমে, এরকম টাইমে ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, ঘটনাটা আমি তোমাকে এই ঘটনাটাই কেন বললাম, দেখো প্রচুর ঘটনা এরকম ঘটেছে, আমি ছোটবেলা থেকে দেখেছি। বাবা কেসগুলো হ্যান্ডেল করেছেন, ঠাকুরদাকে দেখেছি কিছু কিছু হ্যান্ডেল করতে, তারপরে আমি করছি। তো এই ঘটনাটাই তোমাকে আমি কেন বললাম, তার পেছনে একটা কিন্তু বিশেষ কারণ আছে। কারণটা কি জানো তো, যে এই ঘটনাটা, এই কেস ঘটনার থেকে বড় কথা, একটা ঘটনা বলাই উচিত না, এটা একটা তোমার রিয়েল লাইফ কেস আমার। ঠিক আছে, এই কেসটা সলভ করতে গিয়ে আমারও না মাথার ঘাম পায়ে পড়েছিল, আমারও ভয় লেগেছিল। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো। একদম শুরু থেকে আমি পুরোটাই বলবো। তো এটা এর জন্যেই স্পেশাল, আমি বললাম যে আমারও রীতিমতো আমার ভয় লেগেছিল কিছু জায়গায় গিয়ে। এবার ঘটনাটায় আসি। 2023-এর মার্চ মাসে, যে তুমি কিছুক্ষণ আগেই বললে একটা বিশেষ টাইমে সবাই পুজো দিতে যায়, সেটা হচ্ছে ওই চৈত্র মাস। আচ্ছা, ঠিক আছে, ঠান্ডা পুজো বলে। এক্স্যাক্টলি। ঠিক আছে, চৈত্র মাস থেকে অক্ষয় তৃতীয়া অবধি বাড়ি থেকে বেরোনো বা কোথাও যাওয়া আমাদের পক্ষে একদম সম্ভব হয় না। তার মানে আমি, বাবা, কাকা তিনজনে সকাল হয়তো 4:30-5টা থেকে পুজো করা শুরু করি শনি মঙ্গলবার, বিকেলবেলা 3টে-3:30 অবধি টানা পুজো করি তিনজনে। মানে বাড়ি থেকে 2-2.5-3 কিলোমিটার লাইন পড়ে যায়। এবার দেখো, তার মধ্যে আমি সকালে কোনো গোনা বা হচ্ছে গণনা বা হরস্কোপ দেখা আমি কিছুই করি না। এগুলো আগে বাবা করতেন, এখন রিসেন্টলি 5-6 বছর ধরে আমার দিকেই পুরোটা শিফট করে দিয়েছেন। কারণ বাবা এখন আর ওই অতক্ষণ ধরে বসে শোনা বা এই জিনিসগুলো করেন না। আমি বাবাকে জিসটা বলি, ওই অনুযায়ী আমি আর বাবা কাজগুলো করি। তো আমার মনে আছে শনিবার ছিল কোনো একটা, মন্দির টন্দির দেরি করে বন্ধ হয়েছে, আমি জাস্ট 0.5 ঘন্টা 45 মিনিট রেস্ট নিয়ে, কারণ মায়ের তো শয়ন দিতে হবে দুপুরবেলা, 0.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার নিচে নামি। বাবাও নামেন মন্দিরে যথারীতি আন্নিক ঠান্নিক করে আমি চেম্বারে এসে বসি। 4-5 জন ছিলেন, আমাকে দেখানোর জন্য এসছেন। এবার আমাদের মন্দিরে একটি কাকু আসতেন, ওনাকে কাকু আমি বলে সম্বোধন করছি কারণ ওনাকে প্রচুর ছোটোবেলা থেকে আমি চিনি। আচ্ছা, হয়তো আমার 5-6 বছর বয়স থেকে আমি ওনাকে দেখছি, আমার জ্ঞান হওয়ার পর থেকেই ওনাকে আমি দেখছি যে প্রত্যেক সপ্তাহে উনি আসেন। হ্যাঁ, যদি কোনো বৃষ্টি বাদল না হয় তাহলে। তো ওই কাকু এসছেন একজনকে নিয়ে। তো আমি কাকু বললো যে একটু তোমার একটু দেখতে হবে। বললাম হ্যাঁ কাকু বসুন, কারণ দেখো 4-5 জন অলরেডি বসে আছে, আমি যদি ওখানে ওনাকে প্রেফারেন্স দিই তখন একটা ওখানে ঝামেলাঝাটির ব্যাপার তৈরি হয়ে যাবে। আর মায়ের কাছে প্রেফারেন্স চলে না, মায়ের কাছে প্রেফারেন্স কোনোদিনই চলে না। ঠিক আছে, তো 4-5 জনকে দেখার পরে ওনারা চেম্বারে ঢুকেছেন। তুমি কি বলবো অরিত্র, মেয়েটাকে দেখো, রোগা হতে পারে একটা লোক, ঠিক আছে, আর শুকিয়ে রোগা হয়ে যাওয়া আর শুকিয়ে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তার মানে চোখের তলায় ডার্ক সার্কেলস, মুখটা এরকম ঢুকে গেছে, গালগুলো, বসে আছেন। আমি বললাম কি হয়েছে? উনি প্রথম কথাটাই আমাকে বললেন আপনাকে একবার যেতে হবে। এবার তোমাকে বললাম চৈত্র মাস থেকে অক্ষয়তে আমরা কোথাও নড়তে পারি না। আমি বললাম আপনি কি হয়েছে বলুন, আগে আমি না জেনেই, আর এই টাইমে তো আমি যেতেই পারবো না, অসম্ভব আমার জন্য যাওয়া। তখন মেয়েটি বলেন না গেলে খুব বড় বিপদে পড়ে আছি, একটু আপনাকে যেতে হবে। আমি বললাম কি হয়েছে সেটা বলুন। তো মেয়েটা তখন বলতে শুরু করে। আচ্ছা, কতজন এসেছিলেন? 2 জন, মেয়েটি আর ওই যে কাকুটি বললাম, কাকুটি মেয়েটিকে নিয়ে এসেছিল। ওকে, ঠিক আছে, ওই কাকুটি হচ্ছে মেয়েটার কাকা। আচ্ছা, ঠিক আছে, তো ভালো কথা।
বলা শুরু করলো যে মেয়েটি আর মেয়েটির মা ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা। ঠিক আছে, তো বছর দেড়েক আগে ওরা একটা ফ্ল্যাটে শিফট করে। ফ্ল্যাটটা খুব পশ জায়গাতে, আর পশ ফ্ল্যাট। ঠিক আছে, আমি তোমাকে বলেছি ক্যাম্পাগোড়া এয়ারপোর্ট থেকে 40-45 কিলোমিটার। লোকেশনটা কোথায় ঘটনার? দেখো, লোকেশনটা আমি অন ক্যামেরা বলবো না। আচ্ছা। ঠিক আছে, কারণ দেখো ওখানে যারা আছে তারা কিন্তু সমস্যায় পড়তে পারে, বা আমরাও সমস্যায় পড়তে পারি জায়গাটার নাম নেওয়ার জন্য। না, তো ওটা- কোন শহর, কোন রাজ্যে? ব্যাঙ্গালোর বললাম। আচ্ছা। ব্যাঙ্গালোরে। ঠিক আছে, ওনারা শিফট করেন 1.5 বছর আগে। যথারীতি যথেষ্ট পয়সাওয়ালা পরিবার। এবার বলি, একটু পেছন দিকে আসো। এই মেয়েটির মা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। তার মধ্যে 1 ভাই 1 বোন থাকে কলকাতাতে, 1 ভাই থাকে হচ্ছে দিল্লিতে, আর 1 বোন উনি যেহেতু ব্যাঙ্গালোরে থাকে হলো গিয়ে। তো যথারীতি উনি শিফট করেছেন। শিফট করে ওনার 3-4 মাস পর ইচ্ছে হয়েছে, একটু দেখানদারির ইচ্ছে হয়েছে যে একটা আমি পার্টি থ্রো করব, গেট টুগেদার থ্রো করব। তাতে সবাইকে ডাকা হয়েছে, তার মানে গোটা পরিবারে, শুধু পরিবারের লোককেই 40-50 জনকে ডাকা শুরু হয়েছে। এসে যথারীতি সবাই দেখেছে, সবাই ভালো বলেছে, ভালো বলে সবাই যে যার মতো বাড়ি চলে গেছে। তার 1.5-2 মাস পর থেকেই হয় ঘটনাটা শুরু। আমি এই এতগুলো কথা কেন বললাম, ঘটনাটার ছাড়াও কিন্তু এই কথাগুলো আমি বললাম কেন বললাম, এটা ঘটনাটার শেষে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে, বা যে দর্শক বন্ধুরা আছে তুমি শেষে গিয়ে বুঝতে পারবে এই অ্যাসপেক্টটা কেন আমি বললাম, এই পার্টির কথাটা কেন আমি বললাম। 1.5-2 মাস পর থেকে বাড়িতে একটা বাজে গন্ধ বেরোতে শুরু করে প্রথমে। তো বাড়িতে কারা কারা থাকতেন? মেয়েটির মা, 2 কাজের মহিলা, একটা জার্মান শেপার্ড কুকুর, আর একটা মেয়েটা রাস্তা থেকে একটা বাচ্চা কুকুর তুলে নিয়েছিল, পা ভেঙে গেছিল, ওই কুকুরটা। তার মানে কুকুর দুটোকে নিয়ে 6 জন ব্যক্তি। বাজে গন্ধ বেরোচ্ছে যখন, তখন ওরা ভাবে যে ইঁদুর মারা গেছে বা ছুঁচো মারা গেছে, হয়তো খুঁজেছে, কিচ্ছু পাচ্ছে না। ওর মাও বলছে, কি রে দেখ তো, বাজে গন্ধ বেরোচ্ছে। তো কিছু কোনো ভয় পাওয়া গেল না, রুম ফ্রেশনার দিল, এই সেই দিয়ে জিনিসটাকে মেটানোর চেষ্টা করলো। তারও 1-2 সপ্তাহ পরে গেস্ট রুমে দেখছে, যে রুমটা গেস্ট রুমে দেখছে একটা ব্যাগ রাখা আছে, সুটকেস। তো তখন মাকে জিজ্ঞাসা করেছে মেয়েটি যে, মা এই সুটকেসটা কার? তার মানে হিন্দিতে, আমি বাংলাতে বলছি যে সুটকেসটা কার? তখন বলেছে যে ওই তো তোর কাকা রেখে গেছে, সুটকেসটা রেখে দে। রেখে দিয়েছে। যথারীতি এরকম চলছে। এবার মেয়েটা একদিন ফিল করছে, রাত্রিবেলা শুয়ে আছে, ধরো খাটটা এরকম কোনো একটা খাটের একটা পার্ট দেয়ালের সাথে সাঁটানো আছে, মানে 3 দিক খালি। যে খাটটার এদিক থেকে কেউ একটা হাঁটছে, এরকম করে এদিকে যাচ্ছে, এদিক থেকে আবার কেউ হেঁটে ফিরছে রাত্রিবেলা। এবার দেখো, হতে পারে হচ্ছে যে সাবকনশিয়াস মাইন্ডে হয়তো ভূতের বই পড়েছে বা সিনেমা দেখেছে, এই জিনিসগুলো আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। সেম জিনিসটা ওর মাও ফিল করছে। ওরা দুজন আলাদা ঘরে শোয় কিন্তু। পরের দিনকে ওর মা বলছে যে এরকম একটা ব্যাপার, বলছে না না তুমি ভুল ভাবছো, তোমার তো কিছু হয়তো বই ঠই, কারণ ওর মহিলার খুব বই পড়ার শখ ছিল, তুমি তো পড়েছো, তুমি হয়তো হ্যালুসিনেট করছো। এবারে 1-2 দিন ঘটনাটা ঘটার পরে 3 দিনের মাথায় মেয়েটির সাথে আবার মেয়েটির মনে হচ্ছে খাটের পাশ দিয়ে কেউ একটা এই থেকে হেঁটে এদিকে যাচ্ছে, এই থেকে হেঁটে এদিকে আসছে। এবার আধা তন্দ্রা ব্যাপারটা একটা থাকে না, যে আমি ঘুমিয়ে আছি কিন্তু বুঝতে পারছি যে কেউ কথা বলছে, কিছু হচ্ছে। এবার মেয়েটা চোখটা জোর করে বন্ধ করে নিয়েছে একটু ভয় পেয়ে। এবার দেখছে সাউন্ড আর হচ্ছে না। যখনই সাউন্ডটা হচ্ছে না, মেয়েটা চোখটা খুলেছে,
তার মানে ধরো কারুর মুখের সামনে যদি মুখটা থাকে, আমরা চোখটা শুধু দেখতে পাবো, কোনো একটা চোখ, লাল চোখ দেখতে পাচ্ছে, মেয়েটা চিৎকার করে উঠেছে। এবার চিৎকার করে উঠে দেখছে কেউ নেই। মেয়েটাও ভেবেছে যে হয়তো ও হ্যালুসিনেট করছে। আর দেখো ব্যাপারটা কি বলতো, এখনকার জেনারেশনের ম্যাক্সিমাম না এই জিনিসগুলো অতটা বিশ্বাস করতে চায় না, তো যে ভাবে সব কিছুকে সায়েন্স দিয়ে ক্ল্যারিফাইড করতে চায়, ঠিক আছে, কিন্তু বিয়ন্ড সায়েন্স কিছু জিনিস হয় যেগুলো আমাদের ক্ল্যারিফিকেশনের বাইরে। ও ভাবছে ঠিক আছে হ্যালুসিনেট করছি বা এরকম কিছু ঘটনা ঘটছে, ঠিক আছে চলো ছাড়ো। ওর মা রেগুলার সকালে উঠে বলছে যে আমার ঘরে কিন্তু কেউ একটা রাত্রিবেলা হাঁটছে। বলছে তুমি, ওর মেয়েটা বলছে তুমি হয়তো অফিস যাওনি, যাও অফিস যাও, অফিস করে আসো। হ্যাঁ অফিসে গিয়ে দেখে আসো তো কী হচ্ছে। তো জোর করে পাঠিয়েছে মহিলাটিকে। তার মানে আমি কিন্তু সকালবেলা ঘটনা বলছি, 12টা 12:30 নাগাদ উনি অফিসে গেছে। অফিসের একটা কেবিনে উনি বসে আছেন। ভালো কথা, বসে আছেন তো ধরো আমি বসে আছি, ঠিক আমার পেছনে কেউ যদি দাঁড়ায় তো আমি কিন্তু একটা বুঝতে পারবো এইদিকে তাকিয়ে থাকলেও। ওনার মনে হচ্ছে পেছনে কে একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা। আর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ওকে। আর নিঃশ্বাস দেখো, নর্মালি নিঃশ্বাস নিলে তুমি কি করে বুঝবে? জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তো উনি যথারীতি বাড়ি চলে এসে মেয়েটিকে কিছু বলে না আর। যথারীতি রাত্রিবেলা, আর কুকুরগুলো হট করে সেদিনকে রাত্রিবেলা থেকে, ঠিক রাত্রিবেলা 7:30 8টার পর থেকে ওনার মা যে ঘরটায় থাকে ওই ঘরের দিকে তাকিয়ে চেঁচায় থাকে। ওকে। কন্টিনিউয়াস, তবে থামছে না। ওই মহিলা কি কাউকে জানিয়েছিল যে অফিসে উনি কি ফিল করেছেন? না, বললাম তো কাউকে জানায়নি, ওনার মেয়েকেও জানায়নি। হ্যাঁ, কারণ মেয়ে তো বিশ্বাস করছে না। হ্যাঁ, ভাবছি হ্যালুসিনেট করছে। তো মেয়ে পরের দিনকে সকালবেলা বুঝতে পেরেছে মা একটুখানি এরকম এইসব ভাবছে, চলো কাউন্সিলিং করে আসি। তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে, ঠিক আছে, কাউন্সিলিং করতে বা সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে সে নিয়ে গেছে। বলছে না কোনো ব্যাপার না, উনি সুস্থ আছেন, ডাক্তার দেখে বলছেন পুরো একদম টোটালি উনি সুস্থ, কোনো অসুবিধা নেই। হয়তো বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন তার জন্য হতে পারে। ওনাকে একটা মনে হয় ওই কিছু তার মানে টেনশন রিলিজ করার কিছু একটা দিয়েছেন, ওষুধ টষুধ, রাত্রিবেলা খেয়ে ঘুমাতে বলেছেন। সেদিনকে রাত্রিবেলা উনি খাটে শুয়ে আছেন, উনি আবার বুঝতে পারছে ওষুধ খেয়ে ঘুমিয়েছি কিন্তু, আর ওই সব ওষুধ খেলে কিন্তু একটু ঘুমটা গাঢ় হয়। আবার উনি বুঝতে পারছে যে আবার কেউ হাঁটছে। তারপরে ওনার মনে হচ্ছে তুমি ধরো শুয়ে আছো খাটের ওপর, আমি যদি হাত দিয়ে প্রেশার দিয়ে এই জায়গাটা ধরে রাখি তোমার তো লাগবে, যন্ত্রণা করবে, মারাত্মক যন্ত্রণা করবে। ওরকম করে কেউ একটা হাত দিয়ে ধরে রেখেছে ওনাকে। আচ্ছা। উনি চিৎকার করে উঠেছে। সবাই দৌড়ে দৌড়ে এসে, কাজের মাসি দুটো, তারপরে হচ্ছে ওর মেয়েটি, দেখছে কেউ নেই। উনি বলছে এই জায়গাটা আমার লেগেছে বলে বিশাল করছে। সরিয়ে দেখছে এই জায়গাটা না কালশিরে পড়ে গেছে। তো তুমি ভাবো কত জোরে একজনকে, তার মানে কত জোরে মারলে কালশিরে পড়ে, তার মানে কি হারে প্রেশারটা দিয়েছে যে রক্ত জমাট হয়ে গেছে জায়গাটাতে, মাসেলটায় রক্তটা জমে গেছে। তো ভালো কথা, ওষুধ টষুধ লাগিয়েছে। এরপরে ওর মায়ের মধ্যে যেই বিকেল হচ্ছে না, বিকেল গড়িয়ে সন্ধেটা পড়ছে, তখনই অস্বাভাবিক আচরণ কিছু মেয়েটা লক্ষ্য করছে। বিহেভিয়ারাল চেঞ্জ। হ্যাঁ, মানে কিরকম বলো তো, যে ওরকম হুট করে পজেসড হয়ে যাচ্ছে ওরকম জিনিসটা নয়, কিন্তু কথায় কথায় রেগে যাচ্ছে, তাকাচ্ছে যখন মেয়েটির দিকে তখন দেখছে চোখ লাল, পুরো ভয় পেয়ে যায়। তার মানে রীতিমতো যদি কারো চোখ লাল থাকে আর তোমার দিকে হট করে তাকায় তুমি ভয় পেয়ে যাবে। এই জিনিসটা ঘটছে। আর এই সূত্রে একটা কথা বলে রাখি, মহিলারা ছিল একা, বিয়ে থা কিছু করেনি, ঠিক আছে। তাহলে এটা কার মেয়ে? ওনার মেয়ে, যেহেতু বললাম মেয়েটা হচ্ছে অ্যাডপ্টেড। আচ্ছা। অ্যাডপ্টেড মানে ছোটোবেলাতে কিন্তু অ্যাডপ্ট করেনি। তার মানে মেয়েটার যখন ওই 17-18 বছর বয়স, মেয়েটাও গান ভালোবাসতো খুব, ক্লাসিক্যাল।
এই মহিলাও ভালোবাসতো। মেয়েটা খুব সুন্দর ক্লাসিক্যাল গান করতো, মানে শোস টোস করতো, ঠিক আছে। মহিলাটি ওখানে যান, ওখান থেকে মেয়েটির সাথে সম্পর্ক হয়ে তারপরে মেয়েটিকে ভালো লাগে, ওনারা 6 বছর ধরে থাকতেন একসাথে। ফ্যামিলির সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন ওকে, মেয়েটিকে কোনো সমস্যা হয়নি সেটাতে। তো মেয়েটি ছিল খ্রিশ্চান কিন্তু, ঠিক আছে। মেয়েটি বিফ, পোর্ক সব কিছু খেত, কিন্তু ইনি ছিলেন হিন্দু। ইনি স্ট্রিক্টলি ওকে বারণ করে দিয়েছিল যে তুমি বাইরে যা করছো করো, খেতে পারো, কিন্তু বাড়িতে যেন এই জিনিস কোনোদিন না ঢোকে। এই যে বিহেভিয়ারাল চেঞ্জটা আসছে, তার ঠিক 1 সপ্তাহ 10 দিনের মাথায় মেয়েটিকে বলছে বিফ বানাতে, কারণ মেয়েটি খুব ভালো রান্না করতো। তার মানে অনেক ধরনের, মেয়েটি খুব গুণসম্পন্ন মেয়ে, মানে অনেক ধরনের রান্না বান্না মেয়েটি করতে জানতো, ঠিক আছে। বলছে একটু বিফ রান্না করতে। ওই মহিলা বলছেন? মহিলা বলছে, যে মহিলা জীবনে ছোঁয়নি, ওকে বলে দিয়েছিল বাড়িতে যেন এইসব জিনিস না ঢোকে। এবার মেয়েটি বলছে যে তুমি তো জীবনে এইসব ছোঁনি, আমাকেও বাড়িতে এই হিন্দিতে কনভারসেশন, তুমি আমাকেও বাড়িতে ঢোকাতে বারণ করেছো এইসব, তো এখন হট করে বলছো। বুঝে নিয়ে না, ইচ্ছে হয়েছে কর না। হয়তো মেয়েটা ভেবেছে হয়তো স্ট্রেস রিলিফের ওষুধটা খেয়ে এখন একটু ভালো আছে, এবার নতুন কিছু জীবনে ট্রাই করার ইচ্ছে হচ্ছে। মেয়েটা এনে রান্না বান্না করবে পরের দিনকে, সকালের ঘটনা। মেয়েটি কাটাকুটি করছে রান্নাঘরে, তখন মেয়েটির মনে হচ্ছে মেয়েটির পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে, সেম যখন রান্না করছিল, রান্না করছে রান্নাঘরে, সেম দাঁড়িয়ে আছে আর কাঁধে কেউ নিঃশ্বাস ফেলছে। তো মেয়েটি তৎক্ষণাৎ চিৎকার করতে শুরু করে। কেন জানো? বলে আমার পিঠ জ্বলে গেল, পিঠ জ্বলে গেল। তখন যখন কাজের মাসিটা এসে জামাটা সরিয়ে দেখে, পিঠের এখান থেকে পুরো শেষ অবধি দেখছে এরকম 3 আঙ্গুলের চেরার দাগ। কি বলছো? হ্যাঁ, না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। এই ঘটনাটার জন্য তোমার একটা কথা বলি, আমার শরীরেও একটা দাগ হয়ে আছে, এটা সারা জীবন থাকবে এখানে। ওকে, ঠিক আছে, আসবো ওই ঘটনাতেও আসবো। তো ভালো কথা হয়েছে, তো ওষুধ টষুধ লাগানো হয়েছে। এবার মেয়েটা রাত্রিবেলা যখন ওর মাকে বারবার বলছে হয়েছে হয়েছে রান্নাটা হয়েছে, রাত্রিবেলা যখন খেতে দিচ্ছে, রাত্রিবেলা প্রিপারেশানটা করেছে। একটা লোক কীরকম করে খাবে নর্মালি? আস্তে করে হাত দিয়ে খেলেও আস্তে করে খাবে, কেউ তো এরকম করে মাখিয়ে খাবে না, দলা পাকিয়ে, এরকম করে মাখিয়ে এরকম করে খাচ্ছে। সিরিয়াস? ইয়েস। তার মানে বলছে আরও দে, আরও দে, বিফ আরও চাইছে। তুমি ভাবতে পারো যে মহিলা মানে সনাতন ধর্মীয়, যে কোনো দিন বিফ পোর্কের দোকানের পাশ দিয়ে যায় না যেখানে বিক্রি হয়, সে বিফ খাচ্ছে আর বলছে আরও দিতে। দেয়, বলছে যখন খাচ্ছে না, একটা অমানসিক শান্তি যেটা দেখা যায় না মনের মধ্যে, যেন অশান্তি, পৈশাচিক শান্তি। হ্যাঁ, তো ওই শান্তিটা ওর মধ্যে যে খেয়ে কত তৃপ্তি পাচ্ছে, যেন কত বছর অক্সিজেন নিতে দেওয়া হয়নি, তারপরে অক্সিজেন পেয়েছে সে। তো শেষ হয়ে গেছে। পরের দিনকে আবার বলছে নিয়ে আয়। সেই বিকেল হচ্ছে, এবার ওনার মধ্যে চেঞ্জেসটা খুব গাঢ়ভাবে লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্যটা কি হচ্ছে? যে উনি তার মানে ড্রেসপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে হচ্ছে ধরো নর্মাল জামা কাপড় পরতো, যেটাই পরুক না কেন, সেটা হচ্ছে একটু মুসলিম ধর্মাবলম্বীদের মতো পরা শুরু করছে। একটা নর্মাল জামা কিন্তু তুমি এরকম করেও পরতে পারো, আবার চেঞ্জ করেও পরতে পারো, যেটা তুমি বুঝতে পারবে যে মুসলিম না পাঞ্জাবি, কি বৃত্তান্ত, ওরকম করে পরা চালু হচ্ছে। যখনই ওনাকে বলা হচ্ছে, এই মেয়েগুলোকে রীতিমতো মারছে। মানে বলছে অরিত্র বিশ্বাস করো, যে যদি একটাকে আমাদের থাপ্পড় মারে, কি হবে আমাদের? ম্যাক্সিমাম গালটা ঘুরে যাবে, পড়ে যাব,
ছিটকে গিয়ে কেউ পড়বে না। না। মেয়েটি বলছে একটা মানে কাজের মহিলাকে উনি একটা কি আনতে বলেছে, এনে দেয়নি। ওনারা মা বলেই ডাকতো ওনাকে, মা তুমি তো এইসব করতে না, কোনো তুমি করছো কেন এরকম বলেছে। সে থাপ্পড় মেরে ছিটকে গিয়ে মহিলাটা পড়েছে বলে উনি ঘরে ঢুকে গেছে। আর ওই ঘরে কেউ ঢুকতে পারছে না, রাদার ঢুকতে দিচ্ছে না। সেদিনকে রাত্রিবেলা, যেদিনকে এই থাপ্পড় মেরেছে মহিলাটিকে, ওই দিনকে রাত্রিবেলা ওর বাড়িতে যে দুটো কুকুর ছিল ওরা তার মানে ডাইনিং স্পেসটাতেই ঘুমাতো, বুঝলে তো, পুরো সেন্ট্রাল এসি ফ্ল্যাটটা। বলছে মেয়েটা বলছে রাত্রিবেলা প্রদীপ্ত দা আপকো ক্যা বলে, বলছে কুকুরগুলো যেরকম খসখস খসখস করে না দু হাত দিয়ে, আমার দরজায় এসে খসখস করছে। আমি দরজাটা খুলেছি, কুকুর দুটো লাফ মেরে খাটে উঠে গেছে, খাটে উঠে কাঁপছে, দরজা বন্ধ করে দিয়েছে। এবার ও বুঝতে পারছে যে বাইরে কেউ একটা হাঁটছে। এবার ওরও তো এই জিনিসগুলো দেখে একটা ভয় এসছে, ওরও তো ভয় লাগছে। এবার আমি তোমাকে বাড়িটার সিচুয়েশনটা বোঝাই। বাড়িটায় ঢুকেই লেফট সাইডে প্রথমে একটা ঘর, যেখানে হচ্ছে ওই কাজের মহিলা দুটো থাকেন, তার পাশে রান্নাঘর, মাঝখানটায় ওই ডাইনিং স্পেস, ডান হাতে একটা ঘর, এগিয়ে গিয়ে ওনারা একটা মিউজিক রুম করেছিল। মিউজিক রুমের অপোজিট দিকে হচ্ছে গেস্ট রুম আর মিউজিক রুম থেকে সোজা গেলে হচ্ছে মেয়েটার ঘরটা। তার মানে মেয়েটার ঘরটা থেকে ওই কাজের মহিলাদের ঘরটা সোজাসুজি দেখা যায়। ফোন করেছে যে কি হচ্ছে, বলছে দিদি কেউ একটা হাঁটছে। তো বলছে হয়তো মাই হাঁটছে। হ্যাঁ, এবার ওরও তো মনে মনে ভয় করছে বেরোতে। তো বেরিয়ে বলছে তোমরাও বেরো, আমিও বেরোচ্ছি। সোজাসুজি মুখোমুখি, ওরা বেরোবে এও বেরোবে, দেখতে পাবে। ওরা দুজনে বেরিয়েছে, দেখছি কেউ নেই, ঘুমিয়ে পড়েছে। তার ঘন্টা দুয়েক পরে দেখছে কে আলতো করে দরজায়, তার মানে দরজায় দেখো টক টক করা, আলতো করে এরকম করে মারা, এটা কিন্তু ডিফারেন্স আছে। এবার অনেকে বলতে পারে যে হাওয়া দিয়েছিল, ঠিক আছে। তারপর একটা শোনো, ও বলছে কে, বলছে দরজাটা খোল না, খোল দরজাটা, আমি তো তোর মা। ও বলে এত রাত্রিবেলা কি করছো? তখন কিন্তু ওর মনে বুঝে গেছে যে এটা কিন্তু স্বাভাবিক কিছু হচ্ছে না, অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। এবার মেয়েটা তো যথারীতি ঘরের মধ্যে লক, কিছু করতে পারছে না, ভয়ও পাচ্ছে, কুকুর দুটো কাঁপছে রীতিমতো। মাসি দুটোকে ফোন করেছে, বলছে তোমরা দরজাটা খুলে দেখো তো কে। বলছে দিদি পেছন দিয়ে বুঝতে পারছি না, বোরখা পরে কে একটা দাঁড়িয়ে আছে তোমার ঘরের সামনে। ওকে। ও বলছে ঠিক আছে দাঁড়াও। ও কি করেছে, সিকিউরিটিকে ফোন করেছে ফ্ল্যাটের, বলছে দাদা একটু আসুন, খুব সমস্যায় পড়েছি। ওরা বুঝছে চোর ঠোঁট ঢুকেছে, তো ওরা এসে বেল মেরেছে। দরজাটা তো খুলতে হবে, খুলবেটাকে, মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবেটাকে, বেরোলেই তো সমস্যা। ওই বললাম দরজা দিয়ে ঢুকেই বাঁ হাতে ওই কাজের মহিলা দুটোর ঘর ছিল। ও বলছে যে তোমরা গিয়ে দৌড়ে দরজাটা খুলে দাও। মহিলাগুলো বলছে আমরা যাব না, ওনাদেরও তো ভয় আছে একটা, অবশ্যই। তারপরে একটি মহিলা, ওনার গুরুমন্ত্রে দীক্ষিত ছিলেন উনি, ঠিক আছে, উনি অনেক সাহস করে গুরুমন্ত্র জপ করতে করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। সিকিউরিটি গার্ডগুলো ভেতরে ঢোকে। অরিত্র বলছে যে একটা বয়স্ক মহিলা, 57 বছর বয়স, গায়ে কত জোর হতে পারে। দুজন সিকিউরিটি গার্ড এসছেন, এই দুজন মহিলা আর ওই মেয়েটি বেরিয়ে 3 জন মিলে ধরে রাখতে পারছে না। টোটাল 5 জন মিলে ধরে রাখতে পারছে না। তার মানে একটা মহিলাকে থাপ্পড় মেরেছে, অজ্ঞান হয়ে গেছে মহিলাটা, ভাবতে পারছো? বলছে আমার ছেড়ে দে আমাকে,
এদের সবকে আমি নিয়ে যাব আজকে, এদের সবকে আমি নিয়ে যাবই বলে ওদেরকে ঝটকা দিয়ে সবাই পড়ে গেছে, ঘরে দৌড়ে ঢুকে গেছে, যে ঘরটাতে উনি থাকতো, ঘরের দরজা বন্ধ। এবার যথারীতি মেয়েটি ভয় পেয়েছে, আরও ভয় পেয়েছে, যে এবার তো তার মানে কেস হাতের বাইরে চলে গেল, আর কিছু করার নেই আমাদের। তো দুই কাকাকে ফোন করেছে, কারণ ওনাদের যে ওই মহিলার বোন আছেন ওদের সাথে এনাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার দুই কাকার সাথেই সম্পর্ক, তার মধ্যে এই কলকাতায় যে কাকা থাকে যে আমাকে নিয়েছে তার সাথে একটু ভালো রিলেশন, আর হচ্ছে গিয়ে আরেকজনের সাথে মোটামুটি। তো কলকাতায় ওই কাকাকে ফোন করে যখন, তখন বলেছে যে আমি তখন কলকাতার বাইরে, আমাকে ফিরতে দে তুই, আমি গোটা 5-6 দিনের মাথায় ফিরছি, আমি দেখছি। আরেক কাকাকে ফোন করেছে, ওই কাকা বলেছে যে আমি একটা জিনিস তোকে, এখানে আমার একজন গুরুদেব আছে, একটা জিনিস পাঠিয়ে দিচ্ছি, ওটা বাড়িতে রেখে দিবি। তো যথারীতি ও পাঠিয়েছে, রেখে দিয়েছে জিনিসটা। তার সেদিনকে রাত্রিবেলা, যেদিনকে পাঠিয়ে তেমন 1-2 দিন পরে, ঠিক আছে, কুরিয়ার করে পাঠিয়েছে, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে রেগুলার, ওই ঘর থেকে আর বেরোচ্ছে না। যেদিনকে পাঠিয়েছে জিনিসটা, যখন ও রেখেছে ঘরে তোমার ডাইনিংয়ে, তার মানে হা 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 করে হাসছে ঘরের ভেতর দিয়ে। কে ওই মহিলা? মহিলা, যে আমি সবাইকে নিয়ে যাব, কাউকে আমি ছাড়বো না, তোরা বাঁচতে পারবি না, এই কথা বলছে। তো তখন ও ভাবে যে আরেকটা কারোর কাছে যাওয়া যাক, যাব। এবার পরের দিনকে যাবে, সেদিনকে রাত্রিবেলা বলছে আমাকে গরুর মাংস এনে দে। ওরা বলছে, দরজাটা খুলেছে একটুখানি, বলছে গরুর মাংস দে। ওরা বলছে না, দেবো না। ভাবছে তো জিনিসটা আছে, ওরা সেফ থাকবে, বলছে না দেবো না। বলছে দিবি না, দিবি না। দরজা থেকে এরকম মুখটা বার করেছে আর হাতটা বার করেছে, বলে নিজের হাতে কামড় বসিয়ে দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এবার যথারীতি দেখছে এ তো নিজের ক্ষতি করে ফেলছে, ভাই দিয়ে দিয়ে কে এনে দিয়ে দিয়েছে, আরও লাগবে, আরও লাগবে বলছে। তো এরা কিন্তু বিফ সাপ্লাই দিয়েই যাচ্ছে ওকে, যত চাইছে, যেটা যা চাইছে, বিফ শুধু নয়, যা চাইছে তাই দিচ্ছে এনে। তো ওখানে ব্যাঙ্গালোরেই একজনের কাছে ওনারা যায়, উনি বলে ঠিক আছে আমি আপনাদের বাড়ি যাব। লোকটার কি ক্ষমতা ছিল জানি না, অন্তত লোকটা বুঝতে পেরেছিল। বাড়িতে পাটা রাখে, রেখেই বলে আমার দ্বারা কাজ সম্ভব নয়। আচ্ছা, আমার দ্বারা কাজটি সম্ভব। আমি বলবো এই ক্ষেত্রে ভালো জিনিসটা, যে ওদের থেকে তার মানে ওদেরকে ঝুলিয়ে রাখেনি কাজটাতে। তো যথারীতি আরও 1-2 জায়গায় যায়, প্রচুর লোকে টাকা নিয়েছে, টাকা নিয়ে কেউ ফোন ধরছে না, কেউ বলছে এই জলটা এ করে দেবে, সব দেখবে ঠিক হয়ে যাবে, কেউ বলছে জলটা ছিটিয়ে দিয়েছে, গিয়ে গিয়ে বলছে জলটা ছেটালাম কিছুই তো হলো না, বলছে না হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না, মানে এরকম কথাবার্তা বলছে, এগুলো হয়ে থাকে জেনারেলি। তো এর কাকা ফিরেছে, ফিরে কাকা ফোন করেছে, তার মানে কলকাতার যে কাকা, বলল যে এই এই ঘটনা, আমি তোমাকে বললাম যে ওর কাকা, মানে আমি আমার জ্ঞানের অবস্থা থেকে দেখছি আমাদের মন্দিরে আসছেন, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আসেন। তো বললো তুই আয়। তো মেয়েটি তখন আমার কাছে আসে, এসে তখন এই পুরো ঘটনাগুলো আমাকে বলে, গিয়ে বলে যে আপনি চলুন। বলি যে এই মুহূর্তে সম্ভব নয়। তো এবার কি করব, বাবার সাথে রাত্রিবেলা আলোচনা করতে বসি। আর ওই কাকুটি আমার বাবার সাথে খুব ভালো রিলেশন, বলে যে আমার বাবাকে তার মানে লোকাল নামে সাহেবদা বলে সবাই চেনে। তো বড় সাহেবদা একটু বলুন না, বা আপনি কিছু একটা করার চেষ্টা করুন। বাবা বললো তুমি যাও, আমি ওর থেকে রাত্রিবেলা শুনি কি হয়েছে বা ঘটনাটার কি অ্যাসপেক্ট, ও কি গুণে দেখতে পেরেছে, তারপরে আমি তোমাকে বলবো কালকে। বাবাকে বললাম, বাবা নিজেও দেখলেন
দেখে বুঝতে পারলেন বাড়িতে কেউ কিছু চালান করে রেখেছে। আচ্ছা। বাবা বলল তুমি একবার যাও। তবে তুমি ভাবো যে ঘটনাটা যদি অত সিরিয়াস না হতো, চৈত্র মাস অক্ষয় তৃতীয়া ছেড়ে আমি যেতে পারতাম না, বা বাবাও আমাকে বলতো না। এই জিনিসটা যদি আটকে রাখা যেত, বা হচ্ছে খুব নমিনাল জিনিসপত্র যেখান থেকে কাজ করলেই হয়ে যাবে, তো বাবা ফোন করলো কাকুটিকে বললো যে উনি তখনও ফেরেনি, কলকাতাতে যেন, ওনাকে 2 দিন থাকতে বলেছিলাম আমি। তো বললো যে ওনাকে পাঠাও, ওনার প্রোটেকশানের ব্যবস্থাটা আগে আমি করে দিই। তো বাবা ক্রিয়া করে মায়ের ওখান থেকে ওনাদের কবচ বানিয়ে দেয় 3টে। আচ্ছা। 3টে কেন? একটা এই মেয়েটির আর 2টো ওই কাজের মাসির। আর তাদেরও তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে। তো আর 2টো জল ওকে দেওয়া হয় মায়ের, মন্ত্রপুত করে ক্রিয়া করে। একটি জল বলা হয় তুমি ঘরে ছেটাবে, আর একটি জল যদি সুযোগ পাও তোমার মায়ের মুখে 1 ফোঁটা করে দেবে। আচ্ছা। আমি বলি ওরা ব্যাঙ্গালোর ফিরে যায়। এবার যথারীতি তার 4-5 দিন পর আমার যাওয়ার কথা। আমার এখনও মনে আছে, শনিবার পুজো টুজো করে শনিবার রাত, মানে মঙ্গলবার ছিল, মঙ্গলবার রাত, মানে বুধবার পড়ে যাচ্ছে, সকালবেলা 3:40 ফ্লাইট ছিল আমার। বিশ্বাস করো অরিত্র, বললাম না এই ঘটনাটাতে আমিও ভয় পেয়েছিলাম। কারণটা এবার আসছে, যে আমি বেরিয়েছি, আর তুমি তো দেখলে আজকেও আমি অনেক আগেই চলে এসেছি। আমি সবসময় হাতে টাইম নিয়েই বেরোই। হ্যাঁ, কারণ রাস্তাঘাটে এদিক ওদিক হতেই পারে। আমি প্রচুরবার রাত্রিবেলা গ্রামের আল দিয়ে হেঁটে গেছি, একা কোনো পথ দিয়ে হেঁটে গেছি, কেউ নেই, ঠিক আছে। এবারে হচ্ছে আমার যে ড্রাইভার কাকুটি আছেন, উনি গাড়ি চালাচ্ছেন, আমি বসে আছি। ঠিক নাগেরবাজার ব্রিজটা ক্রস করলো, নাগেরবাজার ব্রিজটা ক্রস করে গাড়িটা খারাপ হয়ে গেল আমার। রানিং গাড়ি, কিন্তু কোনো সমস্যা ছিল না, তার 1-1.5 মাস আগে সার্ভিসিং হয়েছে গাড়ির। এবার আমি তো গাড়ি সম্বন্ধে তো ওয়াকিবহল নই। কাকু খুলে বললেন, বাবু তুমি এখান থেকে কিছু একটা অনলাইনে কিছু ওলা বা উবের করে চলে যাও, এটা যতক্ষণ না গ্যারেজ খুলছে ততক্ষণ ঠিক হবে না। আমি বললাম ঠিক আছে, তো চলেই তো এসছি, নাগেরবাজার ব্রিজ ক্রস করে একটু এগিয়ে গেছে, মানে 1 নম্বর কাছে। হাতে এখনও আমার প্রায় হচ্ছে 2-2.5 ঘন্টার ওপর সময় আছে। আমি বললাম আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে যাই। মিত্র, বিশ্বাস করো, বলতে গেলে এখনও আমার গায়ে কাঁটা দেয়। আমি হাঁটছি কানে হেডফোন গুঁজে, আমার মনে হচ্ছে আমার পেছন দিয়ে কেউ একটা হাঁটছে, আর হাঁটার না আওয়াজটা আমি শুনতে পাচ্ছি, ধপ 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 করে আওয়াজটা শুনতে পাচ্ছি। কিন্তু এবার দেখো, ধরো আমি হাঁটছি, আমি বুঝতে পারছি পেছন দিকেও ধরো পায়ে খুব শব্দ করেই হাঁটছে। এবার দেখো শব্দটা তো বুঝতে পারছি, জোরে না আসতে, একদম জোরে হচ্ছে, তাহলে তো সে আমাকে ওভারটেক করে চলে যাবে। হ্যাঁ, সে আমাকে কিন্তু ওভারটেক করছে না। আমি কিন্তু কানে হেডফোনে আমার গান চলছে, তারপরও শব্দটা ছাপিয়ে আমার কানে আসছে। আমি হেডফোনটা খুলে রাখি, খুলে রাখার পরে দেখি শব্দটা হচ্ছে। আমি মায়ের মন্ত্র জপ করতে শুরু করি। আমাকে পেছন থেকে বলছে কেউ, যাস না, গিয়ে কিচ্ছু হবে না। এটা তুমি শুনেছো? আমি তোমাকে বলে রাখি, এরকম আরেকটা ঘটনা আছে, যে কোনোদিন যদি এরকম তোমাকে পেছন দিয়ে কেউ ডাকে, আমি তোমাকেও বলছি বা আমার দর্শক বন্ধুদেরকে বলছি, যদি কেউ ডাকে কোনোদিন পেছনে ঘুরে তাকাবে না। হ্যাঁ, এগুলো তোমরা ছোটবেলা থেকে কেন, এটার একটা রিয়েল লাইফ ঘটনা আছে আমারই হওয়া। তার মানে খুব আমাদের দুজনেরই বাড়ির সামনে জায়গাটা, ওখানে ঘটনাটা ঘটেছে। এটা পরে হয়তো কোনো দিন বলবো। তো আমি সোজা চলে যাই, যথারীতি ব্যাঙ্গালোর পৌঁছে গাড়ি করে, আমি বললাম তো ক্যাম্পাগোড়া থেকে ওনাদের 45 কিলোমিটার, আমি ওনাদের বাড়িতে পৌঁছাই। গিয়ে কমপ্লেক্সের বাইরেটাতে খুব সুন্দর একটা গার্ডেনটা আমি ফার্স্টে বসে ওনারা আসেন, কাজের মহিলা 2টি আর মেয়েটি।
কারণ দেখো ওনার সাথে ঘরের মধ্যে কেউ থেকেও কোনো লাভ নেই, ঘরে কাউকে ঢুকতে দিচ্ছে না, কিছু না, দরজা বন্ধ। এসে বলেন যে উৎপাত, আরও বেশি উৎপাত করছে। কিন্তু ওই যে রাত্রিবেলা ঘরের দরজা টকটক করছিল, ঠিক আছে, প্রোটেকশনটা নেওয়ার পরে ওরা ওইখান থেকে ওরা ফ্রি হয়ে গেছে, যেখানে ওরা যেতে পারছে। দরজা টকটক করলেও দরজা খুলে বেরিয়ে আসছে, কিচ্ছু ওদেরকে টাচ করতে পারছে না। আর জলটা ওরা ছেটাচ্ছে, জলটা যবে থেকে ছেটাচ্ছে বাড়িতে, তবে থেকে ওই জায়গাগুলোতে আর বিচরণ করছে না, ওই ঘরটার মধ্যেই আছে শুধু। এবারে আমি বললাম ঠিক আছে চলুন। বলছে আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ, এত দূর এসেছি কিসের জন্য, আমাকে তো কাজটা করতেই হবে, আমি তো তার জন্যই এসছি। আমি ঘরে ঢুকি, আমি ঘরে যেই ঢুকি অরিত্র, বিচ্ছিরি একটা গন্ধ। তার মানে সেই গন্ধ তুমি তার মানে একদম মাছ বাজারের শেষে মাছ পচে গেলে যেরকম গন্ধ হয় না, ওর থেকেও জঘন্য গন্ধ, ঠিক আছে? এবার তোমার গা হাত পা গুলিয়ে উঠবে। এবার আমি ওদের সাথে কোনো কথা বলছি না, আমি মায়ের মন্ত্র জপ করতে করতে ঢুকছি। ভেতর থেকে বলছে অন্য স্বরে, মহিলাটার আসল স্বর তো আমি তখনও শুনিনি, পরে শুনেছিলাম, তখন আমি বুঝতে পেরেছি মহিলাটার গলা ওটা নয়। বলছে এসে কিছু করতে পারবি না তুই, চলে যা এখান থেকে, চলে যা, আমি একে নিয়েই যাব বলছে। আমি ডাইনিংয়ে বসি, ডাইনিংয়ে বসে আমি 2 মিনিট ব্যাপারটাকে বুঝি, এই জায়গাটায় কি কি ঘটেছে বা কি কি হতে চলে। এইগুলো হওয়ার পরে আমি ওনার ঘরে বলি ঢুকবো। মেয়েটি তখন বলে ঢুকবেন, আমরা যাব? আমি বলি হ্যাঁ, আপনার প্রোটেকশন করা আছে, আমার তো আছেই, আপনাদেরও করা, যেতে পারেন আপনি আমার সাথে, কোনো অসুবিধা হবে না। অরিত্র গেছি, ঢুকেই ডান হাতে খাটটা, খাটের পাশে একটা হচ্ছে বুক শেলফ টাইপের বড় বুক শেলফ। হ্যাঁ, দেখছি বুক শেলফের ওপরে বসে আছে ওই মহিলা। হ্যাঁ, লাইটটা যখন জ্বালিয়েছি, ঢুকেই ডান হাতে সুইচ, আমি লাইটটা জ্বালিয়েছি, ঠিক আছে, তার মানে একটা ডিম লাইট জ্বালিয়েছি। এবার আমি তো জানি না কোন সুইচটা, আমি র্যান্ডাম মেরেছি একটা, দেখি বুক শেলফের ওপরে বসে আছে, আমাকে দেখে হাসছে, আর বিফের হাড়টাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তবে কিন্তু কন্টিনিউ বিফ সাপ্লাই দিতে হচ্ছে, নাহলে কি নিজের ক্ষতি করছে। বলছে কি করতে এসছিস তুই, কি করতে এসছিস, বাঁচাবি একে, দেখবি কি করব, দেখবি। আর কিরকম করে বসে আছে বলো তো, বাবু হই বা হাঁটু গেড়ে বসে নেই, কিন্তু দুটো পা এরকম করে রেখে পা দুটো এরকম ওঠানো, উঠে বসে আছে, এখানটাতে একটা কামড় বসিয়েছে নিজের, বলছি গল গল করে রক্ত পড়ছে। তুমি ভাবো, তুমি এই কথাটা শুনছো বা আমার দর্শক বন্ধুরা কথাটা শুনছেন, শুনে কিরকম লাগছে, আর আমি সচক্ষে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে, আমার অবস্থাটা কি হচ্ছে। রাইট। তো বলতে বলতে একটা ফুল, মানে ফুলের ভাস ছিল ওনার কাছে, ভাসটা ছড়ে, আমি বললাম না একটা দাগ ছিল আছে আমার, সারা জীবন থেকে যাবে, ঠিক এখানটায় দাগটা আমার আছে, এতটুকু কাটার দাগ, আজ কিন্তু প্রায় বছর 3 হতে যাচ্ছে, দাগটা এখনো কিন্তু আমার মেলাইনি। তো আমি মায়ের কিন্তু মন্ত্র জপ করে যাচ্ছি মনে মনে, আমাকে বলছে চুপ কর না, চুপ কর, চুপ করবি তুই, তোকেও মারবো এখানে। আমি তখন, বাবা একটা জল বানিয়ে দিয়েছিল, জলটা ওর গায়ে দিই, যখনই দিই অরিত্র, ওখান থেকে লাফ মেরে খাটের মধ্যে আসে, এসে মরা ছাগল যেরকম তরপায় ওরকম তরপাতে শুরু করে। আমি বলি ওনাকে ধরুন, ওরা ওই অবস্থাতেও ধরছে যখন, একজনকে ছিটকে ছিটকে ফেলে দিচ্ছে। আমি ওখানে কিছু ক্রিয়া করি, করার পরে ওনাকে একটা কবচ আমি পরিয়ে দিই গলায়, আর ওই যে জলটা আগে দিয়েছিলাম ওদেরকে যখন ওরা ফার্স্ট টাইম কলকাতায় এসেছিল, আমি বলি এটা তাড়াতাড়ি করে মুখে দিন, আর 2 ফোঁটা দিতে পুরো নিস্তেজ হয়ে পড়ে উনি। আচ্ছা। আমি বলি যে এখানে থেকে জিনিসটা সারানো যাবে না, আপনাকে একবার কলকাতা নিয়ে আসতে হবে। বলছি কী করে আনবো, রাস্তাঘাটে যদি এরকম করে, হ্যাঁ
আমরা তো মানে মুশকিলে ফেসে যাব, আপনি তাহলে আমাদের সাথে চলুন। আমি বলি দেখুন, আমি আপনাকে এইটুখানি গ্যারেন্টি দিচ্ছি যে কবচটা পরা আছে, আর জলটা যেটা দিচ্ছি আমি, এটা নিজে হাতছাড়া করবেন না, ঘন্টা 2-3 পর পরই মুখে 1 ফোঁটা করে দিতে থাকবেন। উনি নিস্তেজ অবস্থায় থাকবেন, আর আপনাদেরও যে জলটা দিচ্ছে আপনারা ওটা খেতে থাকবেন। আপনি আসুন। বলছে ফ্লাইটে তো এরকম করে নিয়ে যেতে পারবো, যদি নিস্তেজও থাকে ফ্লাইটে বলবে যে অসুস্থ, ওঠানো যাবে না, এইসব একটা ঝামেলাটির জায়গা তৈরি হবে। তো যথারীতি বলে যে ট্রেনে করে যাওয়া ঠিক হবে। বলে আপনি একটু থেকে যান, আমাদের শুধু ট্রেন অবধি আপনি তুলে দিন। হ্যাঁ, ওর স্বাভাবিক ভয় পাচ্ছে না, তো ওনারা একটা 4 সিটার কূপ বুক করেন, মানে দুটোই মহিলা, কাজের মহিলা, আর ওনারা দুজন। তো এবার সেদিনকে আমাকে রাত্রিবেলা থাকতে হবে, যতই থাকতে হবে, আমাকে গেস্ট রুমটায় থাকতে দিয়েছে। অরিত্র, বিশ্বাস করো, গেস্ট রুমটায় ঢুকে না ওই গন্ধটা আরো বেড়ে গেছে, গন্ধটা আরো তীব্রভাবে আমি অনুভব করতে পারছি। এবার আমি যথারীতি রাত্রিবেলা চান করতে ঢুকেছি। আমার এটা স্বভাব আছে রাত্রে একবার চান করে ঘুমানো। আমি চান করছি বাথরুমে, আমারও মনে হচ্ছে যেন কেউ একটা ঘরে ঘুরছে। ওই বাড়িতেই ওই বাড়িতেই গেস্ট রুমে থাকতে দিয়েছে আমাকে। আমি যথারীতি এসে শরীর বন্দনা করে শুয়ে পড়ি। এখানে একটা কথা আমি স্কিপ করে গেলাম, এটা আমি শেষে বলবো, তাহলে তোমরা ব্যাপারটাকে রিলেট করো। তখন ওখান থেকে আমি কিছু একটা পেয়েছিলাম ওই ঘরটার মধ্যে, গেস্ট রুম থেকে। হ্যাঁ। তো যথারীতি আমি বন্দনা করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে নিজের পাতকৃত্য সেরে আহ্নিক করে আমি বেরোই। ওনাদের দুপুর বা বিকেল এরকম টাইম নাগাদ এই ট্রেনটা ছিল, আমি ওদেরকে তুলে দিয়ে আমি ফ্লাইটে করে চলে আসি। তো বাবাকে এসে বলি এই ব্যাপার হয়েছে। বাবা বলেই ছিল ওখান থেকে দেখো কিছু ঠিক হবে না, কিন্তু ওনাকে এখানে আনার জন্য তোমাকে গিয়ে ওনাকে দমাতে হবে, তাহলে এখান থেকে আমরা দমাতে পারবো না, তার জন্যই কিন্তু আমাকে যেতে হয়েছে। তো আসে, তখনও কিন্তু ধরো এরকম করে আধাতন্দ্র অবস্থায় আছে, তখনও কিন্তু বলছে ওদেরকে, জলটা খাওয়াচ্ছে, কবচটা পড়ে আছে, কিচ্ছু হবে না, আমি একে নিয়েই যাব আমি একে। যথারীতি আসে, কলকাতায় আসে, এসে মন্দিরের সামনে যখন আসে আবার ওরকম মূর্তি। কি করেছে, কাজের মহিলাটিকে, একটি মহিলাকে জলটা রাখতে দিয়েছিল, সে সকালবেলাতে, আমি তো বলছিলাম 2-3 ঘন্টা অন্তত খাওয়াবেন আপনার। দেখো আসতে ব্যাঙ্গালোর থেকে আসতে 2 দিন না 2.5 দিন সময় লাগে টোটাল। 1 ফোঁটা করেও খাওয়ালে, একটা যদি এত বড় জলের দিই, এতটা তো শেষ হবেই, হয়তো এতটুকু জল আছে, সকালবেলা খাইয়ে আনবে, তো জলটা ফেলে দিয়েছে মানে ইচ্ছাকৃত নয়, জলটা পড়ে গেছে, খাওয়াতে পারেনি। সকালবেলা ইনকে মন্দিরে আসছে, সে মরা ছাগলের মতো তর পাচ্ছে, জোর করে বাবা যায়, বাবা গিয়ে কপালে এখানে হাত দিয়ে কিছু মন্ত্র পড়ে, একদম নিস্তেজ হয়ে পড়ে। ওনাকে নিয়ে আসা হয়ে যথারীতি এখানে আমাদের পুজো চলছে, ক্রিয়া চলছে, ওনাকে একটা চক্রের মধ্যে বসানো হয়, ওই নিস্তেজ অবস্থায় শুইয়ে দিই। পুজোর তখন ঘন্টা 2-2.5 হয়েছে, হট করে শটাং করে দাঁড়িয়ে পড়ে বলে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি একে নিয়েই যাব। তখন বাবা বলছে, এ তোর চাইটা কি, কেন নিয়ে যাবি কেন, ছেড়ে চলে যা ওকে, ছেড়ে চলে যা। তারপরও ঘন্টা 2-2.5 লেগেছিল, মোটামুটি 5-6 ঘন্টা টোটাল আমাদের কাজটায় লেগেছিল। ছাড়ে, মহিলারা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে। ওনার অজ্ঞান হয়ে পড়েও 1.5-2 ঘন্টা পর জ্ঞান আসে, জ্ঞান ফেরে ওনার,
ফিরেই প্রথম কথাটা উনি বলে ওর মেয়েকে মা বলে রাখতো, মানে হিন্দিতে কথা বলতো কিন্তু বাংলাতে মা বলতো। বলছে মা मैं कहाँ पर हूँ। তো মেয়েটাও কেঁদে ফেলে, আর ওর কাকাও যেহেতু এসছিল, ও পুরোটাতেই নিয়ে এসছে, ও সব কিছুতেই এসছিল, উনিও কেঁদে ফেলে যে কেন তোরা কাঁদছিস কেন। বলছে যে তখন ওকে যে হচ্ছি আপনি লাস্ট কোথায় ছিলেন। বলছে আমি তো লাস্ট অফিস গেছিলাম। আচ্ছা, অফিসে নিঃশ্বাসটা পড়ছিল, ওখান থেকেই ওনাকে ধরে। এবার আমি তোমাকে একটা কথা বললাম না, আমি স্কিপ করে গেছি একটা কথা। আমি যখন গেস্ট রুমে ছিলাম তার আগেও আমি বলেছি, অডিয়েন্সটা বুঝতে পারবেন যদি ঠিক করে পুরোটা শোনেন। প্রথমে ওর কাকা একটা ব্যাগ রেখে গেছে, আরেক কাকা যে দিল্লিতে থাকে, সে একটা সুটকেস রেখে গেছিল নাম্বার লক দিয়ে। ওকে। ওই সুটকেসটা আমি দেখেছিলাম যখন ওনাদের গেস্ট রুমে, ওনারা কিন্তু আমাকে বলেননি, গেস্ট রুমে চান করে বেরিয়েছি তখনই আমি দেখতে পাই জিনিসটা, আমাকে টেনে নিয়ে যায় ওই জিনিসটার দিকে। আমি ভালো করে মায়ের সুতো দিয়ে মন্ত্রপুতো করে পেঁচিয়ে বলি এটা নিয়ে আসবেন কলকাতায়। আর আরেক কাকা একটা জিনিস পাঠিয়েছিল না, বললাম যে ওই জিনিসটাও নিয়ে আসবেন। তো ওনার কাকা যে জিনিসটা পাঠিয়েছিল দুটো সরা, বুঝলে তো, এরকম করে একটার ওপর একটা লাগানো মাটির, আর ভেতরে কি আছে কেউ জানে না। ওটা উনি পাঠিয়েছিলেন কুরিয়ার করে। ব্যাগটা এবার ভাঙা হয়। যখন এই পার্টিটা হয়েছিল, আমি কেন বললাম এই পার্টিটাকে এত আমি জোর দিচ্ছিলাম কেন, যখন পার্টিটা হয়েছিল তখন ওর ওই দিল্লির কাকা এদের বাড়িতে এসছিল, এসে বলেছিল ব্যাগটা থাক, আমার কদিন কাজ আছে ব্যাঙ্গালোরে, কাজ করে ব্যাগটা নিয়ে যাব, বলে আর নিয়ে যায়নি। তোমার ব্যাগটা লকটা খোলা হয়, খুলে দেখা হয় একটা বোরখা আর একটা মুসলিমরা যে মাথায় টুপিটা পরে তাকিয়া। না, তাকিয়া, ওই জিনিসটা, আর সেম আরেকটা ওরকম সরা, একটার ওপর একটা লাগানো, সিল করা, কেউ জানে না ভেতরে কি আছে। ব্যাপারটা হচ্ছে এনারা 4 ভাই বোন বললাম, 4 ভাই বোনের মধ্যে ওনার বাবাই 3 ভাই বোনকে একটু বেশি দেয়, আর হচ্ছে ওই ভাইটিকে একটু কম সম্পত্তি দেয়। রেদার ওনারা মিথ্যে কথাও আমাকে বলতে পারে, ওনার ওই ভাইটার সাথে কিছু প্রতারণা করেছিল। ওকে। ঠিক আছে, দেখো কেউ নিজেরটা বলে না কোনোদিন অরিত্র। আমরা গল্পের সেই অংশটুকুই সবার সাথে শেয়ার করি যেসব যেই অংশে অংশে hero। আমি নিজে নির্দোষ, বাকি সবাই দোষী। হ্যাঁ ঠিক আছে, আমার যতদূর আমি বুঝতে পেরেছিলাম যে প্রতারণাই ওনাদের সাথে হয়েছিল। ওই রাগ থেকে ওনার ওপর প্রেতাত্মা চালান করেছিল। এটা কোনো কিন্তু জিন নয়, এটা মুসলিম লোকের আত্মা। জিন জিন যদি থাকতো তাহলে সিমটমস আলাদা হতো পুরোপুরি। তো প্রেতাত্মা চালান করেছিল, চালান করে মহিলাটিকে মেরে ফেলতে চেয়েছিল। এবার মহিলাটির কেউ নেই কিন্তু, এই আমি বললাম এই মেয়েটি আছে অ্যাডপ্টেড, তাও লিখিত পরিতভাবে অ্যাডপ্টেড নয়। ইনি মারা গেলে কিন্তু এর সম্পত্তিগুলো এরা ক্লেম করতে পারে। একদমই তাই। ঠিক আছে, আর ওই মহিলাটি এত, তার মানে ব্যবসার এত নলেজ ছিল বা এত এক্সপিরিয়েন্স ছিল, উনি তো বাবার থেকে যেটা পেয়েছিল, উনি আরও ইনভেস্ট করে কিছু নার্সিংহোম খুলেছিল, ওষুধের জায়গাটা তো ভালো বেশ প্রসার করেছিল উনি। বুঝতে পেরেছ? তো এই প্ল্যানটা করেছিল। তো এখানে এসে যথারীতি এটার নিষ্পত্তি হলো। নিষ্পত্তি হওয়ার পরে তো যথারীতি ওনার সাথে কোনো যোগাযোগ, ওনার সাথে মানে হচ্ছে ওই ভাইটির সাথে কোনো যোগাযোগ রাখেননি। তারও 1-1.5 বছর পরে হ্যাঁ মন্দিরে এসে দীক্ষা গ্রহণ করে গেছেন। আচ্ছা। যেমন আমি তোমার সাথে কিছুক্ষণ আগেই শ্যুটটার আগে কথা বলছিলাম এই বর্ষা মেঘালে নিয়ে, ঠিক আছে? তো শ্যুটটা এই দীক্ষা গ্রহণ করে গেছেন, এখন ভালো আছেন। মেয়েটিরও বিয়ে হয়েছে রিসেন্টলি, ওর মা
ওদের বাড়িতেই থাকে, তারপরে মেয়েটির বাড়িতেই গিয়ে থাকে। একা তো মানুষ কী করবে একা থেকে, ঠিক আছে। যথারীতি এখন সবাই সুখে শান্তিতে ওরা সংসার করছে। আমার সাথে এখনও রেগুলার ওয়াইজ যোগাযোগ করে। আমার অন্তত মাসে কিছু দরকার হোক চাই না হোক, মাসে একবার হলেও ফোন করে, ঠিক আছে। হয়তো ঘটনাটা ওনারা শুনবেন, ঠিক আছে। ঘটনাটা এমন একটা ঘটনা না, সত্যি কথা বলতে এই ঘটনাগুলো শোনার পর মনের মধ্যে একটা জিনিস আসে যে এই পৃথিবীতে সুখ কি শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থেকেই আসে? তার কারণ কেন আমার এটা মনে হলো, দেখো, কেউ কাউকে যদি প্রতারণা করেও থাকে, বা হয়তো এমন কোনো সিনারিও ক্রিয়েট হয়েছে বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে সম্পত্তির অধিকাংশ অংশ থেকে সেই ভাই হয়তো বঞ্চিত হয়েছে, বাট সে প্রতারণার কারণে কারোর জীবন নিয়ে নিতে পারে না। একদমই নয়, রাইট? সে প্রতারণার কারণে কারোর ওপর এরকম ধরনের কালো জাদু করতে পারে না। আলটিমেটলি তুমি তো তোমার নিজের কর্ম খারাপ করছো অবশ্যই। এটা করে। আরও একটা জিনিস, মানে যখন এই ধরনের ঘটনাগুলো শুনি তখন কিছু সিনারিও নিজের মাথাতেও ভেসে ওঠে। আমরা যখন মারা যায় কেউ, তখন দেখেছি শ্মশান থেকে বাড়ি ফেরার পর আমরা স্নান করি, আমরা আগুন ছুঁই, আমরা নিম পাতা চেবাই, আমরা লোহা কাছে নিয়ে ঘুমোতে যাই। খুব কাছের মানুষ যখন পরলোক গমন করেন তখন আমরা এই কাজগুলো করি। কেন? যাতে শ্মশান থেকে ফেরার পর ওনার সেই এনার্জি আমাদের সাথে সাথে আবার বাড়িতে না চলে আসতে পারে, কানেক্ট না করতে পারে, না কানেক্ট না করতে পারে। ওনার জামা কাপড় ফেলে দেওয়া হয়, মৃত ব্যক্তির সমস্ত প্রিয় জিনিসপত্র ফেলে দেওয়া হয় যাতে তার এনার্জি কোনোভাবে আমাদের প্রতি অ্যাট্রাক্টেড না হয়। বাট তার গয়না, তার সোনার জিনিসপত্র, তার টাকা পয়সা কখনো ফেলা হয় না। তো এটা বুঝতে হবে, এই সংসারে বা এই পৃথিবীতে অ্যাজ আ পার্সন আমাদের কোনো ভ্যালিউ নেই। আমরা কি করছি, আমরা কতটা দিচ্ছি, সেইটার উপর জাস্টিফাই করা হয় আমাদের ভ্যালিউটাকে। অবশ্যই, রাইট? আজকে আমার ফ্যামিলি যদি কোনো কারণে আমার ডেথের পর আমার সমস্ত প্রিয় জিনিসকে বিসর্জন দিয়ে দেয়, বাট আমার রেখে যাওয়া টাকা, আমার রেখে যাওয়া অর্নামেন্টস, গয়না, অ্যাসেটস, রাইট, এইগুলোকে নিয়ে নেয়, তার মানে কি তারা ভ্যালু কোনটাকে দিল? যেটা আমি এই সংসারে দিয়ে যেতে পারলাম। আদারওয়াইজ আমি তো দেওয়ালের একটা ছবি হয়েই থেকে যাব। একদম। তো এটা মানুষকে বুঝতে হবে যে অ্যাজ আ পার্সন যেদিনকে তুমি নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারবে সেদিনকে হয়তো তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, তুমি এই পৃথিবীতে কিছু দিতে পেরেছো। রাইট? এবার আমি তোমাকে একটা কথা বলি এখানে। তুমি হয়তো নিজের ভ্যালুস, তার মানে হয়তো ওই অ্যাসেটস প্রচুর ক্রিয়েট করেছো, এদিকে তুমি প্রচুর লোকের ক্ষতি করেছো, এক্স্যাক্টলি। ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তুমি মরে গেলেও লোকে বলবে ভালো হয়েছে মরে গেছে। এক্স্যাক্টলি, ওটাই তো কারণ। আমি তো ওটাই বললাম যে যতদিন না পর্যন্ত অ্যাসেট ছাড়া তুমি নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারছো ততদিন পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। ততদিন পর্যন্ত তোমাকে তোমার লক্ষ্য এটাই রাখতে হবে যে টাকা পয়সা, সোনা গয়না এসবের ছাড়াও তোমার ভ্যালু তোমার পরিবার বা তোমার কাছের মানুষের কাছে কতটুকু। তুমি জানো তো, আমরা তো এক একটা আমাদের সোল, এই সোলের না প্রত্যেক কটা সোলের একটা পারপাস আছে এই পৃথিবীতে আসার। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, মহাভারতে অভিমন্যু কে ছিল? আমরা জানি অর্জুনের পুত্র, কিন্তু আসলে অভিমন্যু কে ছিল? তার মানে যখন মহাভারত হবে, একটা রেভলিউশন আসবে, তখন প্রত্যেক দেবতারা তাদের পুত্রকে পাঠিয়েছিল। তো অভিমন্যু ছিল চন্দ্রপুত্র। ওকে, ঠিক আছে। অভিমন্যু, আমি ঠিক স্পেসিফিক বয়সটা মনে পড়ছে না কোন বয়সে, মানে 13 বছর কিছু মাস হয়তো। তো চন্দ্রদেবকে বলেছিল যে আপনি তাহলে কাকে পাঠাবেন বা কি আপনার কন্ট্রিবিউশন থাকবে মহাভারতে। তখন বলেছিল যে আমি আমার অনেক জোরাজুরি করার পরে আমি আমার ছেলেকে পাঠাবো, কিন্তু আমি কিন্তু বিশাল কিছুদিন রাখতে পারবো, কারণ তখন মানুষের আয়ু প্রচুর ছিল। বলছিল আমি 13 বছর কি 14 বছর এরকম একটা টাইম দিয়েছিল চন্দ্রদেব। তো অভিমন্যুর পারপাসটাই ছিল কিন্তু মহাভারত যুদ্ধের জন্য আসা। অভিমন্যু কিন্তু সেকেন্ডবারও সোলটা জন্ম নেবে না, অন্য কোনো শরীরে প্রবেশ করবে না। প্রত্যেক কটা সোলের না একটা পারপাস আছে। ওই পারপাসটাকে আমাদের বুঝতে হবে যে আমাদের পারপাসটা কি। শুধু পয়সা ইনকাম করা বা শুধু মেটেরিয়াল সুখের জন্য গাড়ি কেনা, বাড়ি কেনা,
মোটা সোনার গয়না করা, দেখো সবার শখ থাকে, আমি বলছি না না। অবশ্যই শখকে তো গুরুত্ব দিতেই হবে, না হলে এত দিতেই হবে। হার্ড ওয়ার্ক কিসের জন্য? হ্যাঁ, কিন্তু তা বলে একটু মেটেরিয়াল সুখ থেকে একটু বেরিয়ে যদি একটু আধ্যাত্মিকতায় আসা যায় না, তার মানে প্রচুর অসীম অসীম আনন্দের অনুভূতি তুমি এই সংসারে থেকে পেতে পারো। এই সংসারে থেকে তুমি স্বর্গসুখ লাভ করতে পারো। না এরকমও তো মানুষ আমরা দেখেছি যারা কোটি কোটি টাকার মালিক এবং যাদের গাড়ি বাড়ির অভাব নেই, কিন্তু তারা রাত্রিবেলা ঘুমোতে পারেন না, কারণ কি জানো, শান্তি নেই। শান্তি নেওয়ার থেকেও বড় কথা, এটা প্র্যাকটিক্যাল। আমার তো প্রচুর ক্লায়েন্ট আছে। ধরো তোমার একটা কিছু কিনতে হবে, সাপোজ বাড়ির একটা ফ্রিজ কিনবে বা ওয়াশিং মেশিন কিনবে, তুমি ভাবছো যে এখান দিয়ে ইএমআইটা এরকম করে করব, এখান দিয়ে টাকাটা ম্যানেজ করব বা ইনকামটা একটু বাড়াবো, তুমি এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে কিন্তু আসো। একটা নর্মাল লোকের কথা বলছি আমি। ওনার কাছে কিন্তু ওটা কোনো ব্যাপারই না। উনি ফোন করে দিলে বাড়িতে ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ যা লাগবে চলে আসবে। ওনার কাছে তখন কি ম্যাটারটা হয়ে যায় জানো, ওনার যদি একটা হাঁচি হয় না, উনি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাবে। আমি দেখেছি অরিত্র এরকম, যে হয়তো একটা ফুসকুড়ি হয়েছে, উনি ভাবতে শুরু করবে তো ফুসকুড়িটা থেকে ক্যান্সার হয়ে যাবে আমার। বুঝতে পেরেছো ব্যাপারটা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে? আমাকে একটা কথা বলো, যেহেতু তোমার সাথে আমার বেশ কিছুদিন যাবৎ কথা হয়েছে, তো তুমি তোমার নিজের ব্যাপারেও আমার সাথে অনেক কিছু শেয়ার করেছো। আর আমি এটা দেখেছি এই পডকাস্ট করার ক্ষেত্রে প্রচুর মানুষের সাথে তো আমায় বসতে হয়, প্রচুর মানুষের সাথে কথা বলতে হয়, এবং আমি কিছু বিষয় নিয়ে প্রত্যেকটা মানুষের পারসেপশন জানতে চাই। ঠিক আছে, যে তোমার পয়েন্ট অফ ভিউটা কী? কারণ আজকে যদি আমি তন্ত্রের কথা বলি, তন্ত্র এত বড় একটা সাবজেক্ট যাকে এক্সপ্লোর করতে গেলে কয়েকটা জন্ম লেগে যেতে পারে, রাইট? তো এক একজন মানুষ তন্ত্র সম্পর্কে এক এক রকম ব্যাখ্যা আমার কাছে দিয়ে গেছেন, ওকে? আর তুমি খুব কম বয়সেই এই জগতে এসেছো, ওকে? তো তোমার পয়েন্ট অফ ভিউতে তন্ত্রের ডেফিনেশন কি? তন্ত্রের ডেফিনেশন বলতে প্রথমেই তন্ত্র বলতে এখন ম্যাক্সিমাম লোকেরা যেটা বোঝেন সেটা হচ্ছে কালো জাদু। কিন্তু আমাদের সনাতন ধর্মে ব্ল্যাক ম্যাজিক বলে কোনো শব্দ নেই। ওকে। তন্ত্র হচ্ছে তন ধাতু নিষ্পন্ন শব্দ। তন ধাতু তন প্রত্যয় তনু বিস্তারে। তার মানে হচ্ছে যে শাস্ত্র নিজের শরীরকে জানতে বলে, যে শাস্ত্র সুখের অনুভূতি দেয়, যে শাস্ত্র অসীমতাতে বিলীন হওয়ার কথা বলে থাকে, সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্র। কারণ হচ্ছে গিয়ে তন্ত্রশাস্ত্র এমন একটা শাস্ত্র, অনেকে বলবে বেদসম্মত নয়, কারণ কিছু ক্রিয়া, এই পঞ্চমকর জিনিসটা যে আছে, উনি বলবে এটা বেদসম্মত হতে পারে না, কিন্তু এটা কিন্তু বেদসম্মত। কারণ একটা শ্লোকেই বলা আছে, দেবী নঞ্চে যথা দুর্গা বর্ণনম যথা তথা সমস্ত শাস্ত্রানাম তন্ত্রশাস্ত্র মনোত্তমম সর্বকাম প্রদং পূর্ণং তন্ত্রবৈ বেদ সম্মতম। ওকে। তার মানে বেদের সূক্ষ্ম কর্মকাণ্ডের বৃহৎ রূপে প্রকাশ করা হচ্ছে তন্ত্র। যে শাস্ত্র সদাশিব পার্বতীকে বলেছেন, পার্বতী শ্রবণ করেছেন, আর বিষ্ণু সেই শাস্ত্রে সম্মতি দিয়েছেন, সেই শাস্ত্র কি ব্ল্যাক ম্যাজিক হতে পারে অরিত্র? না। আচ্ছা, এইটাকেই কি ওই আগমতন্ত্র এবং নিগমতন্ত্র বলা হয়? আগম ও নিগম। আগম মেনলি কর্মভিত্তিক, আর নিগম হচ্ছে জ্ঞান ভিত্তিক। আচ্ছা, ঠিক আছে, আগম কথার এটা কোথা থেকে এসছে আমি তোমাকে বলে দিচ্ছি। আগম যেটা আমি বললাম, সদাশিব পার্বতীকে বলেছেন, বিষ্ণু শ্রবণ করেছেন। আ গ ম, আগত শিব বক্তব্যর আ, গতঞ্চ গিরিজামুখের গ, মতঞ্চ শ্রী বাসুদেবশ্বর ম, আগম। তো কোনোদিন সেটা ব্ল্যাক ম্যাজিক হতে পারে না ভাই। সদাশিব কি ব্ল্যাক ম্যাজিক এর কথা বলবেন, লোকের ক্ষতি করার কথা বলবেন? হতে পারে না তো। কিন্তু তাহলে এই শটকর্মর ব্যাপারটা কেন আসলো? এবার তোমার কোশ্চেন আসবে, কমেন্ট বক্সেও আমরা দেখতে পাবো এই কোশ্চেনগুলো, যে মারণ, উচাটন, বশীকরণ, এই প্রেত চালান, এই জিনিসগুলো কেন হলো? তন্ত্রকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি,
একটা হচ্ছে ঊর্ধ্বতন্ত্র, একটা হচ্ছে অধতন্ত্র। ঊর্ধ্বতন্ত্রে আমাদের কি আছে? সাধনা মার্গ, নিজের শরীরকে জানা, চক্র সম্পর্কে অবগত হওয়া। আর হচ্ছে অধতন্ত্রে কি আছে? শটকর্ম, মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন। এবার দেখো তাহলে অধতন্ত্রের কথা কেন বললেন সদাশিব? এইসব কথা আমার তো উচিত হয়নি কথাটা বলা। এই কোশ্চেনটা যখনই আসছে, ধরো আমার কাছে একটি লোক এসছে, আমি তোমাকে দুটো অ্যাসপেক্ট বলছি, হ্যাঁ, হুম তুমি বলবে কোনটা ঠিক কোনটা ভুল। হুম একটি লোক এসছে, একটি ছেলে এসে বলছে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, একটু বশীকরণ করে দিতে হবে। একটা গেল। আর একটা লোক আসলো, বলল তার মানে একদম অফিসে চাকরিটা চলে যাবে মনে হচ্ছে, বস একদম আমার পেছনে লেগে পড়েছে, প্রচুর কাজ করছি, ওভার টাইম করছি, কিছুতেই কিছু হচ্ছে না, বস তাও যাচ্ছে তাই বলছে, ইনক্রিমেন্টও দেয়নি, মনে হচ্ছে বেঞ্চ করে দিয়ে ছাড়িয়ে দেবে। এবার দুটো ক্ষেত্রেই কিন্তু আমাকে বশীকরণ করতে হবে, বশীকরণ বা মোহন, ঠিক আছে? কারণ বশীকরণ মানে দেখো ওরকম না যে উঠবে বসবে তার কথাতে, ঠিক আছে? ওটারও অনেক স্টেপ হয়, যে তুমি আমাকে প্রেফারেন্স দিচ্ছ। প্রথম ক্ষেত্রে বলল আমার গার্লফ্রেন্ডকে এনে দিন। আমি সবাইকে একটা কথাই বলি, একটা আমাদের প্রবাদ আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হুম আমি কটা কাজ না করি না অরিত্র। অনেকে এখন বলে যে ডাক্তার তো সিজার করবে, দেখুন তো কোন দিনকে ডেলিভারিটা করাবো। আমি বলি সে তার কর্মের জন্য তার হরোস্কোপ তৈরি হবে। আমি যতই দেখে নিই না কেন, তার কর্মফলের জন্যই তার কিন্তু ওই জায়গাটা তৈরি হবে। তো ওটা ভগবান মা চণ্ডীর হাতে ছেড়ে দিন। বিয়ে বিয়ে কোন সময় হবে আমি বলতে পারবো, কার সাথে হবে আমি বলতে পারবো না। হুম কারণ আমি সবাইকে প্রত্যেক কটা ক্লায়েন্টকেই বলি আমরা হচ্ছে ঝাড়ুদার। মা চণ্ডী রাস্তাটা তৈরি করে দিয়েছে, ওই রাস্তাতেই তোমাদের হাঁটতে হবে। রাস্তাটা শুধু আমি হয়তো পরিষ্কার করে দিতে পারবো, রাস্তা চেঞ্জ করতে পারবো না। আমি কোনোদিন এরকম ক্লেম করি না যে এই স্টোনটা পরে নিন আপনার সব ঠিক হয়ে যাবে, হুম বা এই কাজটা করে নিন আপনার, তার মানে অনেকে বলে মহামৃত্যুঞ্জয় করুন, মহামৃত্যুঞ্জয় কবচ পড়ুন, আপনার সব তার মানে অকাল মৃত্যু রোধ হবে, ঠিক আছে? যে আপনার অকাল মৃত্যু আছে। দেখো এগুলো ভয় দেখানোর কথা। মৃত্যু আমরা কারো আটকাতে পারবো অরিত্র? তুমি বলো, তুমি তো এতজনের সাথে কথা বলেছো, এত পডকাস্ট করেছো, একটা সত্যি কথা বলতে এখন বাংলার বুকে তুমি একটা নাম, হ্যাঁ, ইউটিউব পডকাস্টে তুমি তো এত লোকের সাথে আলোচনা করেছো, তুমি বলো তো কেউ মৃত্যু আটকাতে পারে? না, তিনটে জিনিস কখনো আটকানো যায় না। আমরা এরকমও দেখেছি যে যেমন তুমি বললে জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই তিনটে জিনিস কখন কিভাবে হবে আমরা প্রচুর কোটিপতি ঘরেরও দেখেছি যারা মন্দিরে গিয়ে বিয়ে করে চলে এসেছে, ঠিক আছে? তো এই তিনটে জিনিস কখন হবে কেউ জানে না। তবে হ্যাঁ, আমার এটা পার্সোনালি মনে হয় যে সাপোজ কারোর অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু, বা তার মৃত্যু নিশ্চিত যে হ্যাঁ এই মানুষটা মারা যাবে, ওকে, সেই সময় যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা হয় তাহলে তার যে মৃত্যু যন্ত্রণাটা ওটা কমবে, ওটা কমবে। তার মানে ওটাকে মৃত্যুটাকে সহজ করে। এক্স্যাক্টলি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুটাকে সহজ করে দেয় আমাদের। আর তুমি যেটা বললে না যে তুমি আমার সামনে দুটো সিনারিও রাখবে, আমাকে বলতে হবে যে দুটো ঠিক কি না। তুমি দুটো সিনারিও দিলে, বিং আ হিউম্যান আমি তোমাকে বলবো এই দুটো সিনারিওই ভুল। মানে ভুল কেন বলছি, প্রথমত কথা, তুমি যদি বলো যে আমার গার্লফ্রেন্ডকে এনে দাও আমার কাছে, তাও তন্ত্রের সাহায্য নিয়ে, দ্যাট মিনস শি ইজ নট ইন ইউর ডেস্টিনি, তোমার ভাগ্যে সে নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আর যদি আমি ভালোবাসা এমন একটা জিনিস যা কখনো জোর করে পাওয়া যায় না। হ্যাঁ, ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, বাট যদি কখনো কোনো মেয়ে তোমার জীবন থেকে চলে যায়, তোমাকে তৎক্ষণাৎ সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে সে অলরেডি অনেক দিন আগে তোমার লাইফ থেকে চলে গেছে, আর এখন সে ফিজিক্যালি বেরিয়ে যাচ্ছে। তো তখন তোমার ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। যেই টাইমে তোমার নিজেকে রেকটিফাই করা উচিত ছিল, তুমি সেই টাইমে জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলে, আজকে তার অ্যাবসেন্সটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। ওই টাইমে
আমাদের মতো তার মানে তান্ত্রিকদের কাছে না দৌড়ে Exactly. নিজেকে রেকটিফাই করা উচিত। একদম তাই। আর সেলফ ইমপ্রুভমেন্টটা অনেক বেশি দরকার, যাতে তোমার লাইফের এই যে ফেজে যেই জিনিসটা তুমি ফেস করছো বা যেই ভুলের কারণে এই জিনিসটা তুমি ফেস করছো, যাতে ইন ফিউচারে কখনো তোমার লাইফে সেই জিনিসটা না আসে। ঠিক কথা। দেখো, প্রত্যেকেই জীবনে কিছু না কিছু ভুল করেছে। আমি সবাইকে বলি, ভুলটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। হুম হুম। ঠিক আছে, এবার আসি যে কথাটায় আসছিলাম, এবার ট্র্যাকে ফিরি আমরা। আর একটা কথা তুমি যেটা বললে সেটা হচ্ছে যে অফিসের বসকে বশীকরণ করা নিয়ে, আমি বলবো এটাও উচিত নয়। আজকের দিনে মানুষের না একটা খুব মিসকনসেপশন যে আমি 15,000 টাকা স্যালারি পাচ্ছি, আমি 15,000 টাকারই কাজ করব। তোমাকে বুঝতে হবে একটা জিনিস, যে তোমাকে যদি হায়ার ম্যানেজমেন্টের নজরে আসতে হয় আর তুমি যদি 15,000 টাকা স্যালারি পাও, তোমাকে 1,50,000 টাকার কাজ তোমার কোম্পানিকে দিতে হবে। সব থেকে বড় কথা, ও তোমাকে রাখবেই তখন যখন তুমি 1,15,000 টাকা কাজ করতে সক্ষম আর হচ্ছ। তখনই তোমাকে 15,000 টাকার স্যালারি দেবে, কারণ না হলে ও বিজনেস রান করতে পারবে না। ও তোমাকে যেটা দেবে তুমিও যদি তাকে সেটাই দাও, না, তাহলে তার আমি বিজনেস কিন্তু রান হবে না। এই অ্যাসপেক্টটা তোমাকে বলছি না, বলছি ধরো ও সে কাজও করছে। অনেকে এরকম থাকে, দেখবে যে ওকে পছন্দই হচ্ছে না একদম, এ কাজ করছে হয়তো 15,000 টাকা পেয়ে 2.5 লাখ টাকার কাজ দিচ্ছে লোকটাকে, পছন্দ না। সেক্ষেত্রে আমি কি করব? সিচুয়েশনকে নিজের ফেভারে হ্যাঁ, আনতে পারো। ওই সিচুয়েশনটাকেই আমার ফেভারে আনার চেষ্টা করবো, যাতে অন্তত বসের মনে এর জন্য দুটো ভালো কথা জন্মায়, বা বসের মাথায় দুটো ভালো কথা জন্মায়, যে না, ছেলেটা কাজ করছে, এর পজিটিভ দিকগুলো দেখতে পায়। তাই তো? তো সেই ক্ষেত্রে ধরো আমি লোকটার কাজটা করলাম, করার পরে লোকটা কিন্তু জিনিসটার প্রতি ইন্টারেস্ট হলো, যে তন্ত্র দিয়ে কাজটা হলো, আমার সম্পন্ন হলো। সম্পন্ন হওয়ার পরে একবার শোনো, লোকের কাজ হলে সেকেন্ডবার লোক আসবেই কোনো একদম বিষয়। যখন সেকেন্ডবার আসলো, তখন আমি ওকে বোঝালাম যে তন্ত্রশাস্ত্র মেটেরিয়াল লাইফ ছাড়াও তন্ত্র আমাদেরকে খুব আনন্দের অনুভূতি দেয় জীবনে। কারণ সদাশিবই বলে গেছেন, সত্যং সত্যং পুনর্সত্যং সত্যং সত্যং মায়ুচ্যতে। তাহলে আমি 3 সত্যি করে বলছি, পার্বতীকে বলছি, আমি 3 সত্যি করে বলছি, কলিযুগে তন্ত্রশাস্ত্র ছাড়া মুক্তির মার্গ নেই। তো আমি তাকে বোঝাবো, ভালো গুরু হলে, দেখো আমি গুরু পদবাচ্য নই, হ্যাঁ, আমি এই মুহূর্তে হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি বলছি ভালো গুরু হলে কি করবে, তাকে বোঝাবে, বুঝিয়ে তন্ত্রের বিষয়টা বলবে, বলে তাকে সাধনা মার্গে নিয়ে যাবে। এইভাবে অধতন্ত্র থেকে ঊর্ধ্বতন্ত্রের দিকে তাকে ট্রান্সফার করবে। ওকে, তো তুমি গুরুর কথা বললে, আমার মনের মধ্যে আর একটা প্রশ্ন এলো। ঠিক আছে, এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করিনি। ওকে, তন্ত্র তো গুরুমুখী বিদ্যা। ওকে, তো একজন গুরু সে তার নিজের শিষ্যকে কিভাবে বেছে নেয়, বা একজন শিষ্য সে তার গুরুকে কিভাবে বেছে নেয়? প্রথম কথা, শাস্ত্রেই আছে বর্ষ মেঘালে। তো আমি এখানে একটা কথা বলবো, কেউ অন্যভাবে নেবেন না, আমি জাতিবাদ নিয়ে কিছু বলছি নয়। পুরো কথাটা যদি আমি স্পেসিফিকলি শোনেন, ঠিক করে শোনেন, বুঝতে পারবে, তুমিও শোনো, বুঝতে পারবে যে শাস্ত্রে বলাই আছে ব্রাহ্মণ গুণসম্পন্ন লোককে, গুণসম্পন্ন। ব্রাহ্মণ গুণসম্পন্ন লোককে, তার মানে কি হতে হবে, তার শাস্ত্র পাঠে পারদর্শিতা হতে হবে, শাস্ত্র জ্ঞান থাকতে হবে। শাস্ত্র জ্ঞান থাকতে হবে। সেই রকম লোককে বর্ষ মেঘালে 1 বছর গুরুর দেখতে হবে। ক্ষত্রিয় গুণসম্পন্ন লোককে 2 বছর দেখতে হবে। তার মধ্যে কি থাকবে, বল বীর্য বেশি, মানে উগ্র, তা এদেরকে 2 বছর দেখতে হবে। বৈশ্য হলে 3 বছর, শূদ্র হলে 4 বছর দেখে গুরু তারপরে বাঁচবেন যে এটার যোগ্য কিনা, এটার অধিকারী হতে পারে কিনা, এটার অধিকারী হলে কোনো মিসইউজ করবে না তো। আচ্ছা, বেচে গুরু তাকে, গুরু বুঝবেন কোন মন্ত্র দেবেন, যে পুকুরে ফেলবেন না নদীতে ফেলবেন না সমুদ্রে ফেলবেন, না স্টেপ বাই স্টেপ নিয়ে যাবেন এক এক করে, সেটা গুরু একদম পুরোপুরি ঠিক করবেন। এবার এই যে 1 বছর, আমি ধরে নিলাম ব্রাহ্মণ গুণসম্পন্ন লোককে 1 বছর গুরু দেখছেন, ততক্ষণ শিষ্যও গুরুকে দেখবেন আচ্ছা, যে তার সাথে মেন্টালিটি ম্যাচ করছে কিনা। ওকে, ধরো শিষ্য চাই যে সব সাধনা করতে, গুরু সব সাধনাই করেনি কোনোদিন, তুমি সে 7-8টাই কাটেনি, হয়তো অন্য কোনো সাধনা করেছে, বিল্লমূল সাধনা করেছেন হয়তো।
সেক্ষেত্রে উনি সাঁতারটা শেখাবেন কি করে, হুম তাই না? তো মনোভাব বুঝতে হবে, শিষ্যেরও মনোভাব বুঝতে হবে গুরুকে, আর গুরুরও মনোভাব বুঝতে হবে শিষ্যকে। হুম তারপরে তার মানে দুটো আত্মার যদি মিল হয় তবেই তো জায়গাটা হচ্ছে যে উনি গুরু মন্ত্রদান করবেন। তার মানে মানুষের দুরকম জন্ম, বিন্দুজ জন্ম আর নাদজ জন্ম। বিন্দুজ জন্ম যেটা আমাদের বাবা মার থেকে আমরা হচ্ছি, তার মানে হচ্ছে মেল স্পার্ম আর ফিমেল এগ মিলিত হয়ে যে নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে, হুম এটা হচ্ছে বিন্দুজ জন্ম বলা হয় একে। আচ্ছা আর নাদজ জন্ম, নাদজ জন্মের অর্থাৎ কথার অর্থ হচ্ছে গুরু যে তোমার কানে মন্ত্র দিচ্ছে, তোমার আগের সত্তা, আগের সব কিছু মারা গিয়ে নতুনভাবে তোমার জন্ম হচ্ছে। ওকে আগে যে তুমি পাপ করেছো, যা করেছো না কেন তা খণ্ডন হচ্ছে, খণ্ডন হয়ে তোমার নাদজ জন্ম হচ্ছে। তার মানে একটা বুঝতে পারছো একটা গুরুর মাহাত্ম্য কত আমাদের জীবনে, গুরুর মাহাত্ম্য কত, মানে সে কত বড় জায়গা নিয়ে। তার মানে বলতে গেলে আমার বাবা মার থেকে বড় জায়গায় গুরুকে বসানো উচিত, হুম বাবা মার ওপরে গুরুকে বসানো উচিত। কারণ এই ক্ষেত্রে আসি পাতকৃত করার সময়, মানে সকালবেলা যারা দীক্ষিত তারা তো গুরু নির্দেশ অনুযায়ী করবেনই। প্রথমে উঠে যখন প্রথম কথা ব্রহ্ম মুহূর্তে উঠতে বলা হয়েছে, হুম যাতে ডে লাইট ইউটিলাইজেশনটা আমাদের হয়, একদম ঠিক আছে? এবার হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ওটা সম্ভব না হলে যখনই তুমি ওঠো না কেন, প্রায়শ্চিত্ত হিসেবে 11 বার গুরুমন্ত্র জপ করতে হবে। হুম গুরুমন্ত্র জপ করার সময় গুরুকে তোমার ত্রিনয়নের এখানে বসাতে হবে, আচ্ছা বসিয়ে এবার গুরু নির্দেশ অনুযায়ী তুমি পাতকৃত করলে, যার যেটা, এখানে আমি কিছু বলবো না, বা আমি কি করি সেটাও আমি বলতে পারবো না রাদার। কিন্তু একটা কথা আমি তোমাকেও বলছি বা আমার দর্শক বন্ধুদেরকে বলছি যারা ক্যামেরার ওপার থেকে দেখছেন, সকালবেলা উঠে প্রথম নিজের হাত দুটোকে এরকম করে করে দেখবে। তুমি দেখলে হাতটাকে, দেখে তারপরে নাকের কাছে হাতটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে নিঃশ্বাস নেবে। কোনোদিন দেখবে তোমার দুটো নাক দিয়েই একই রকম হাওয়া আসছে না, যে নাকটা দিয়ে আসছে সেই পাটাকে প্রথম মাটিতে ফেলবে, যে নাকটা দিয়ে হাওয়াটা জোরে আসছে, আর একটা মন্ত্র পড়বে, সমুদ্রে মেখলে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্রী নমস্তভ্যম পাদপর্শম ক্ষমস্যমে। তার মানেটা বোঝো, সমুদ্রে মেখলে দেবী তার মানে সমুদ্র যেন তার শাড়ি, পর্বতস্তন মণ্ডলে পর্বত যেন তার স্তনবৃন্ত, বিষ্ণুপত্রী নমস্তভ্যম তার মানে বিষ্ণুপত্রী মা লক্ষ্মী, নমস্তভ্যম পাদপর্শম ক্ষমস্যমে তার মানে আমি তোমার উপর পা রাখছি, আমাকে ক্ষমা করো। মানে এই যে সমুদ্র পর্বতকে বলা হলো, বোঝানো হলো, এটা কিন্তু আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা কারণ আমাদের ভারতবর্ষের নিচে হচ্ছে সমুদ্র, ওপরে হচ্ছে পর্বতস্থান মণ্ডলে তার মানে হিমালয় পর্বত। তার মানে আমি কোথায় বিচরণ করছি, মায়ের বক্ষদেশ থেকে শুরু করে নাভি অবধি বিচরণ করছি, সেখানে আমি চাষ করছি, বাস করছি। হুম তো তুমি যদি তোমার মায়ের পেটের ওপর পা রেখে চলো, এখানে চাষ করছো, বাস করছো, তোমার কিন্তু যখন সকালবেলা এই মন্ত্রটার মানেটা বুঝে তুমি রেগুলার পড়বে না, তুমি কোনো একটা বাজে কাজ করতে গেলেও তোমার হাত পা আটকাবে তোমাকে। আর হাতটা কেন দেখতে বললাম আমি, হাতে বলে লক্ষ্মী, সরস্বতী আর বিষ্ণুর বসবাস। আমরা ওই হাত দিয়ে কোনো বাজে কাজ করার আগে আমরা ভাববো দুবার যে এটা করা কিন্তু আমার উচিত হবে না। অসাধারণ। আমি তোমার কাছ থেকে একটা খুব স্পেসিফিক জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের যে মন্দির, এত বছরের এত পুরনো মন্দির, এই যে মন্দিরের নাম ওলাইচণ্ডী মন্দির বাড়ি, এই নামের পেছনের ইতিহাসটা কি? এই নামের পেছনে একটা প্রচুর বড় ইতিহাস আছে, আমি সেটা তোমাকে বলছি। যে প্রথমে ছিল বাবা পঞ্চাননের মন্দির। আচ্ছা কারণ তন্ত্রশাস্ত্রকে বলা হয় পঞ্চম বেদ। হুম
যে মুখ দিয়ে বলেছেন তাই ওনার নাম পঞ্চানন। তারপরে আমাদের পূর্বপুরুষ একদিন স্বপ্নাদেশ পান যে আমি ঝিলে আছি, আমাকে তুলে নিয়ে যা। আমাকে অনেকে এসে জিজ্ঞাসা করে মা চণ্ডী নিচে কেন? হ্যাঁ, বাকি সবাই তো উপরে আছে, মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসা, বাবা পঞ্চানন উপরে আছে, মা চণ্ডী নিচে কেন? মা চণ্ডীর শিলামূর্তি, তাই নিচে। তো তখন তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে মাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করার পর প্রথম কথা জানতে হবে মা চণ্ডী কে। মা চণ্ডী হচ্ছে ট্রাইবালসদের দেবী। আচ্ছা। তো যখন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল তখন মা চণ্ডীকে প্রতিষ্ঠা করে কিন্তু পুজো করা হয়। তখন নাকি রোগ সেরে যেত মা চণ্ডীকে পুজো করলে। তো মা আরোগ্যের দেবী। এবারে হচ্ছে গিয়ে তো মাকে যথারীতি প্রতিষ্ঠা করে পুজো করা হয়, তখন কলেরা হতো প্রচুর পরিমাণ, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল। ডম্পিং সাহেব নামে এক সাহেব আছেন, তার বউয়ের হয় কলেরা। তার বউকে মা স্বপ্নাদেশ দেন যে তুই ওই মন্দিরে যা, ওখান থেকে জল নিয়ে এসে গ্রহণ কর, পান কর, পান করে তুই সুস্থ হয়ে যাবি। উনি আসেন, মায়ের জল নিয়ে যান। জল নিয়ে যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে পড়েন। তখন দুর্গারামজিকে মা চণ্ডী আবার স্বপ্নাদেশ দেন যে মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসাকে প্রতিষ্ঠা কর। এবার শোনো অদ্ভুত ঘটনা একটা। ডম্পিং সাহেবও সেম স্বপ্ন দেখেন। ডম্পিং সাহেব এসে বলেন দুর্গারাম চক্রবর্তীকে যে এরকম এরকম ব্যাপার। তো আমি 3টে মায়ের, এবার দুর্গারামজি বলে আমিও সেম, মা আমাকে বলেছে সেম জিনিসটা আমিও দেখেছি। উনি ডম্পিং সাহেবই মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসার অষ্টধাতুর মূর্তি বানিয়ে দিয়েছিল, এটা আমাদের মন্দিরে আছে। এখান থেকেই মা চণ্ডী, মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসা, বাবা পঞ্চানন আছেন। এবার এই যে কলেরা হতো, কলেরাকে আগে ওলা ওটা বলা হতো। আচ্ছা। ওখান থেকেই নামটা হয়েছিল ওলা বিবি। তো ওখান থেকেই নামটা ওলাই চণ্ডী নামটা এসছে। বুঝতে পেরেছ? তোমাকে আরেকটা কথা বলে রাখি যে এটা অনেকেই জানে না, বা আমি কোথাওই বেশি বলি না, কারণ সত্যি কথা বলতে আমি কোথাও গিয়ে না হট করে নিজের পরিচয় দিই না। কারণ দিলেই কি বলতো, যে কেউ পায়ে হাত দিয়ে নমস্কার করে, বা আমাকে হয়তো ধরো কোনো দোকানে গেছি, আমি বললাম হয়তো কথায় কথায় ওলাই চণ্ডী মন্দির বাড়ি, আমার থেকে পয়সাই হয়তো নেবে না, এই জন্য আমি কাউকেই বলি না খুব একটা। এবার দেখো ম্যাক্সিমাম লোক আমাকে চিনেই যায় আমি গেলে। তো যথারীতি এই ঘটনাটা আমি কোথাওই বলি না। ঘটনাটা হচ্ছে গিয়ে যখন মেট্রো হচ্ছিল, মেট্রো বেলগাছিয়া থেকে শ্যামবাজার মেট্রো ডিস্টেন্স একটু বেশি, আমরা সবাই জানি। হ্যাঁ, মেট্রোটা না সবসময় সব জায়গায় এরকম সোজা গেছে, বেলগাছি থেকে শ্যামবাজার মেট্রোটা এরকম ঘুরে গেছে। আচ্ছা। কারণ আমাদের মন্দিরের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। যখনই মন্দির ভাঙতে এসছিল, মন্দিরের নিচ থেকে যাওয়ার কথা। হ্যাঁ, মন্দির যখনই ভাঙতে এসছে, যত কটা গাড়ি বা যে ক্রেনগুলো ভাঙতে, সব কটা ক্রেন খারাপ হয়ে গেছিল। সিরিয়াসলি? তার জন্য আমাদেরই জায়গাটা নিয়ে, পেছনে আমাদের জায়গা গেছে কিন্তু ওটা মন্দিরের না, আমাদের বাড়ি ছিল। তো গিয়ে ওই জায়গাটা দিয়ে ঘুরে যায়। তখন সেন্ট্রাল থেকে পাস করা হয়েছিল, এটা পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে কিনা আমি জানি না, রেলের লাইন চেঞ্জ, তারপরে মেট্রো রেলের লাইন চেঞ্জ করা হয়েছিল। ওই জায়গাটায় হতে দিচ্ছিল না, মা হতে দিচ্ছিল না জিনিসটা। স্বাভাবিক, সেখানেও নিজের জায়গা ছেড়ে দেবে। এরকম আরেকটা ঘটনা আছে, আরেকটা তোমাকে আমি বলতে পারি যে মায়ের আমাদের মন্দিরে ফটো তোলা নিষেধ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা তোমায় জিজ্ঞেস করতাম যে কেন, এর পেছনে কারণটা কি? ফটো তোলা নিষেধ,
কারণ অনেকেই এসে বলেন যে আমি একটা ব্লগিং করবো বা এ করবো। আমি বললাম যা খুশি আপনি করতে পারেন, কিন্তু মায়ের মুখ যেন না আসে। কারণ যখন প্রথম একটা কলকাতার বড় স্টুডিও, তখনকার দিনে বিশাল বড় স্টুডিও ছিল, সেটা ওনারা মায়ের মুখ আঁকতে গেছিল, এই স্টুডিওটা পুরো ছারখার হয়ে গেছিল। আর স্বপ্ন দিয়েছিল মা স্টুডিওর মালিককে যে আমাকে যাকে দেখতে হবে তাকে এসে দেখতে হবে, আর তুই এই জিনিসটা কর। মানে 28 দিন যদি তুই মন্দিরে আয়, আমার মুখ দেখে যা, তোর অবস্থা আবার ফিরে আসবে। ও কিন্তু আবার করে ফেলেছিল 28 দিন। 28 দিন কেন, তারপরে প্রচুর আসতো মন্দিরে। তো এরকম আরেকটা ঘটনা তোমাকে বলি, রিসেন্টলি বছর 3 বছর আগের ঘটনা। ধরো পুজোর সময় অষ্টমী বা নবমী হবে, আমি মন্দিরে দাঁড়িয়ে আছি, ঠিক আমাদের মন্দিরের পাঁচিলটা শেষ আর রেল লাইন শুরু। তো আমাদের মন্দিরে তুমি ঢুকলে প্রথমে চাতাল বসার, ডান হাতে মায়ের মন্দির আর ওইদিকে হাঁড়ি কাঠ, ঠিক এই বাঁ হাতে মায়ের মন্দির, ডান দিকে হাঁড়ি কাঠ। হাঁড়ি কাঠের ওখানে বাবা দাঁড়িয়ে আছে আর ওই ছেলেটিও দাঁড়িয়ে আছে। ছেলেটি ফটো তুলেছিল। ফটো তুললে আমরা একটু রাগারাগি করে বলি একবার লেখা আছে একবার দেখুন আপনারা, কারণ আমরা তো জানি কি হতে পারে। লোকে ভাবে যে হয়তো আমরা এমনি কোনো কারণে বলছি। দেখো ফটো তুললে আমাদের কি অসুবিধা হতে পারে, কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়। আর মায়ের ছবি তো নিতেই পারে ন্যাচারালি, ঠিক আছে, আমার তো হওয়ার কথা নয়, কিন্তু আমরা কেন বলি? তাদের জন্যই বলি, আমাদের কিছু নয়। কারণ আমরা তো বলছি না যে ফটো তোলো বা আমরা ফটো তুলছি। ছেলেটা খুব অ্যারোগেন্সির সাথে বলে কি হয়েছে, ফটো তুলেছি তো। তারপরে মুখ চোখ বেঁকিয়ে। বাবা খুব রেগে গেছিল। আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি। আমি বললাম ভাই তোমাকে জোরহাত করে বলছি আমি, ঠিক আছে তুমি ফটোটা ডিলিট করে দাও, নাহলে কিন্তু যে জিনিসটা তোমাদের উপর আসবে আমি কিন্তু কিছু করতে পারবো না আমরা। অরিত্র তার ঘন্টা 2 মধ্যে ছেলেটা ডিলিট করে আমার সামনে, রিসাইকেল বিনে রেখে দিয়েছিল। আচ্ছা, আবার রিকভার করে, এবার ডিলিট করে দিয়েছে। আমিও চলে এসেছি। বললাম তো ওই জায়গাটা আমার হাঁড়ি কাঠের কাছে দাঁড়িয়ে আছে বাবা, পাশে ছেলেটা। ধরো আমাদের পাঁচিলটা মোটামুটি 15 ফুট হবে পাঁচিলটা। তার মানে একটা নর্মাল লোকের ক্ষেত্রে এত বড় একটা, তার মানে ওই যে রেল লাইনের পাথর ছোড়া সম্ভব না 15 ফুট 12-15 ফুট দেয়ালের এপার থেকে। হট করে একটা পাথর এসে, ধরো এরকম ডিস্টেন্স, তুমি আমি যতটা ডিস্টেন্সে বসে আছি, বাবা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, বাবা কিন্তু আগে এসে ছেলেটার মুখের মধ্যে লাগলো পাথর। সঙ্গে সঙ্গে আরজিকর নিয়ে গেল আইসিইউ। তার 2 ঘন্টা পরে বলছে ভেন্টিলেশন, মানে লাইফ সাপোর্ট। ভেন্টিলেশন মানে আমরা কি জানি, ভেন্টিলেশনে ঢোকা মানে শেষ, লাইফ সাপোর্টে বেঁচে আছে আর নেই। 100 জনের মধ্যে একজন হয়তো ফিরে আসতে পারে। আমি এবার বাড়ির লোকরা এসে কাঁদছে, আমরা তো বলেছিলাম। আমি এই ফোনটা নিয়ে আসুন, দেখছি হ্যাঁ রিসাইকেল বিন থেকে রিকভার করেছে। ডিলিট করুন, ডিলিট করে মাকে জানিয়ে যান, জানিয়ে ওকে বলবেন যেন 28টা শনিবার বা মঙ্গলবার যেন মন্দিরে আসে। জানিয়ে গেছে অরিত্র 48 ঘন্টা যেতে পারেনি, আউট অফ ডেঞ্জার। তার জন্যই আমরা ফটোটা তুলতে বারণ করি। যারা আসবেন এসে মাকে সচক্ষে দেখে যান। মাকে দেখলে তার মানে আপনাদের দুর্ভাগ্য কমবে। এই অক্ষয় তৃতীয়া আমাদের বাৎসরিক উৎসব, প্রত্যেক অমাবস্যায়, ঠিক আছে, আমাদের একটা তার মানে রিচুয়ালস আছে। প্রত্যেক অমাবস্যাতে কারুর যদি মাকে কিছু জানানোর থাকে, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নামগোত্র আর নীল কালি দিয়ে তোমার কি সমস্যা হচ্ছে বা তুমি মাকে কি জানাতে চাও, ওটা লিখে 10টা থেকে 10:30টার মধ্যে যদি আসা হয়, ভেতরে যখন বাবা হোম করে পুজো করে তখন ওখানে আহুতি যাবে সবার নামে। যদি 1000টা লোক আছে 1000টা লোকের নামে ওকে যাবে, গিয়ে তারপরে হোম শেষ হবে। তারপরে মাকে নিবেদিত ভোগ আমরা বিতরণ করি প্রত্যেক অমাবস্যাতে। আগে আমরা করতাম প্রত্যেক অমাবস্যায় ভোগ, কিন্তু সেটা একটা অনাথ আশ্রমে আমরা পাঠাতাম।
তারপরে অনেকের রিকোয়েস্টে এখন অনাথ আশ্রমে পাঠাই, সাথে এখানেও আমরা চালু করে দিয়েছি প্রত্যেক অমাবস্যায় দেওয়া। আর অক্ষয় তৃতীয়াতে ধরো 2-2.5 লোক আমার বাড়িতে হবেই হবে। অক্ষয় তৃতীয়া আমাদের বাৎসরিক উৎসব, এবছর আসলে 477 বছর হবে, ওকে। মানে আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবস। তো অবশ্যই আসছে অক্ষয় তৃতীয়াতে আমি চেষ্টা করব একবার তোমার মন্দিরে যাওয়ার। আমি তোমাকে এবার যেতে হবে একবার, গিয়ে মায়ের দর্শন করে আসতে না হবে। অবশ্যই দর্শন করার ইচ্ছা তো আমার ভীষণভাবে, মানে এখনই ইচ্ছা হচ্ছে, কারণ আমি এত ইতিহাস জানতাম না। আমার বাড়ির লোক যেত, আমার মামার বাড়ির লোকজন যেত, ঠিক আছে, কিন্তু আমি এত কিছু জানতাম না, ঠিক আছে। আমি নামটা জানতাম, আমার বাড়ি থেকে 1 কিলোমিটারেরও ডিস্টেন্স নয়, তা আমি জানতাম, বাট আমি কখনো এত কিছু ডিটেলে জানতাম না। তো আজকে জানার পর আমার মনের মধ্যে অনেক বেশি ইচ্ছাটা জেগে উঠেছে যে একবার নিশ্চয়ই আমি যাব। তো যাই হোক, তুমি এই পডকাস্টে একটা কথা বলেছিলে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের নিজেদের হাতটাকে এরকমভাবে রাব করে দেন নিজের হাত দর্শন করে একটা মন্ত্র চ্যান্ট করতে হবে, এবং তারপর নিজের ন্যাজাল চেক করে সেই পা মাটিতে রাখতে হবে। না, ফার্স্টে তুমি নিজের হাতটাকে দেখলে, তারপরে হচ্ছে নাকের আচ্ছা নিঃশ্বাসটাকে দেখলে, আচ্ছা, যে নাক দিয়ে হাওয়াটা জোরে বেরোচ্ছে সেই পা প্রথমে মাটিতে রাখার আগে ওই মন্ত্রটা চ্যান্ট করে ওই পাটা রাখতে হবে। তো এরকমই আরও কি কোনো কিছু রয়েছে যেগুলো আমরা যদি ফলো করি তাহলে আমাদের লাইফটা হয়তো আরেকটু বেটারমেন্টের দিকে যেতে পারে? কথা আমি সবাইকে বলি যে দিনে 3 মিনিট মেডিটেশন করুন। 3 মিনিটে কি মেডিটেশন হয়? হ্যাঁ, 3 মিনিট মেডিটেশন করুন। মেডিটেশনটা 3 মিনিট হবে। এবার মেডিটেট স্টেটে যেতে কতক্ষণ লাগবে সেটা তোমার উপর নির্ভর করছে। ব্ল্যাঙ্ক মাইন্ডে যেতে, দেখো প্রথম দিনকে তো কেউ পারবে না করতে, না ব্ল্যাঙ্ক মাইন্ডে আসতে, তাই না? তো ওই মেডিটেশনটা 3 মিনিট করতে হবে, ব্ল্যাঙ্ক মাইন্ড 3 মিনিট রাখতে হবে। প্রথম কথা, কিছুটা চক্র সম্বন্ধে অবগত হন, যে চক্রার অ্যালাইনমেন্ট করা, এই জিনিসগুলো একটু অবগত হতে হবে। এটা মেডিটেশনের মধ্যেই 3 মিনিটে করে ফেলতে পারবেন। এবার যদি কেউ দীক্ষিত হন, আমি বলছি আমার অ্যাসপেক্ট যে প্রত্যেককে দীক্ষা নেওয়া উচিত, কারণ সদাশিব বলেছেন তন্ত্র ছাড়া এই যুগে হচ্ছে মুক্তির পথ নেই। তো অন্তত মন্ত্র দীক্ষা সবাইকে নেওয়া উচিত। যদি শাক্তাভিষেক পূর্ণাভিষেক তো নাই হলো, মন্ত্র দীক্ষা সবার নেওয়া উচিত। গুরু যা বলবেন, সকালবেলা পাতকৃত করলেন, করে তুমি পাতকৃত করার পরেই কিন্তু নিত্যকৃত করার তুমি অধিকারী। পাতকৃত না করলে ত্রিসন্ধ্যা পূজা এগুলো করার কিন্তু তুমি অধিকারী নও। বুঝতে পেরেছ? মেডিটেশন করুন একটু জীবনে সৎকর্ম করুন। আমি সবাইকে বলি কর্ম প্লাস ভাগ্য সমান সমান ফল। কোনদিন ভাগ্য শুধু ফল দেয় না, বা শুধু কর্মও ফল দেয় না, কর্ম প্লাস ভাগ্য সমান সমান ফল। সেই জায়গাটা মাথায় রেখে চলুন। কারুর ক্ষতি করবেন না কোনো দিন। মা চণ্ডীকে ওপর বিশ্বাস রাখুন, মা চণ্ডীকে জানান, দেখবেন জীবনের সব বাধা পেরিয়ে উঠতে পেরেছেন। এই ছিল আমার ছোট্ট একটা রেমেডি। কারণ আমি বলি লাইফস্টাইল চেঞ্জ করাই হচ্ছে সব থেকে বড় রেমেডি। ডিসিপ্লিন। দেখো স্টোনস তো আছেই, হ্যাঁ, তাদেরকে পাওয়ার দেওয়ার জন্য, পুশ করার জন্য স্টোনস আছে, হ্যাঁ, কবচ আছে। কিন্তু সব থেকে বড় কথা, আমি দেখলাম একজনের হরোস্কোপে তার সরকারি চাকরি হবে, তার সানের জায়গাটা ভালো, কারণ আমার রেমেডি দেওয়ার স্টাইল অন্যরকম, ঠিক আছে। আমি তাকে একটা চুনি বা রুবি পড়তে বললাম, সে পড়লো। সে বললো অ্যাস্ট্রোলজার, বা আমাকে সবাই ছোটো ঠাকুরমশাই বলে চেনে, ছোটো ঠাকুরমশাই বলেছে যে রুবি পড়তে, আমার তো সরকারি চাকরি হবে। সে পড়াশোনাটাই করলো না, তখন কি তার হবে? কর্মটাই করলো না। কারণ কর্ম করে যাও, ফলের আশা করো না, গীতাতে বলা আছে। আর স্বয়ং রামকৃষ্ণদেবও বলেছেন, যে রামকৃষ্ণ কথামৃততে আছে, এক হাত দিয়ে কর্ম করো আর এক হাত দিয়ে মাকে ধরে রাখো। যখন তোমার কর্ম শেষ হবে, 2 হাত দিয়ে মাকে ধরে নাও। রাইট। তো এই ছোট্ট জিনিসগুলো যদি আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের লাইফে তার মানে একদিনে হবে না, দীর্ঘদিনের অভ্যাসে একদিন তো হবেই। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ্তদা, ভীষণ ভালো লাগলো আজকের পডকাস্ট, এবং আজকে যেই ধরনের আড্ডা আমরা দিয়েছি, ভৌতিক ঘটনা ছিল, স্পিরিচুয়াল কনভারসেশন ছিল, এছাড়াও
লাইফ চেঞ্জিং কিছু থটসও তুমি শেয়ার করেছো, লাইফ চেঞ্জিং কিছু কথাবার্তাও তুমি বলেছো। তো সব মিলিয়ে অনেক দিন পর আজকে একটা কম্প্যাক্ট এপিসোড আমরা শ্যুট করলাম। আশা করি গল্পওয়ালার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের আজকের এপিসোড পার্টিকুলারলি ভীষণ ভালো লাগবে। আর আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে যে আপনারা যদি চান বেলগাছিয়া উলাইচণ্ডী মন্দির বাড়ি ভিজিট করতে, তাহলে ভিডিওর মাঝে মাঝে যে ডিসপ্লে পপ আপ আসছে সেখান থেকে অ্যাড্রেস কালেক্ট করে কিন্তু অবশ্যই আপনারা সেখানে গিয়ে মায়ের দর্শন করতে পারেন। তো আশা করব ইন ফিউচারে আমরা আবার এরকমই একটা আড্ডা দেব। খুব তাড়াতাড়ি আমরা হয়তো আবার দেখা করব, আবার তোমার লাইফেরই বা তোমাদের ট্র্যাডিশনের কোনো কেস স্টাডি আমরা শুনবো, এবং তোমাদের মন্দিরের আরও অজানা কোনো ইতিহাস বা তথ্য যদি থাকে তাহলে সেগুলো আমরা জানার চেষ্টা করব। খুব ভালো থেকো, খুব ভালো লাগলো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। থ্যাংক ইউ তুমিও সো ভালো মাচ। থেকো। ক্যামেরার ওপার থেকে যারা দেখছেন তারাও ভালো থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পডকাস্টটা আপনাদের কেমন লাগলো। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।